আজকে BCS Main 2022 compulsory fifth paper second part মেনে কোয়েশ্চেন পেপার ডিসকাস হবে। সেকেন্ড পার্টে কী আছে আমরা জানি ইন্ডিয়ান ইকোনমি, টোটাল 100 কোয়েশ্চেন্স আছে। এবছরের কোয়েশ্চেন পেপার যদি অ্যানালিসিস করো তোমরা দেখতে পাবে 100-এর মধ্যে ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে মোরলেস 29 কোয়েশ্চেন এসছে, ফিসকাল সিস্টেম থেকে 11, ফরেন ট্রেড থেকে এবারে কোয়েশ্চেন এসছে 14খানা কোয়েশ্চেন এসছে ফরেন ট্রেড থেকে। তারপর যে কোয়েশ্চেন এখান থেকে সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান থেকে কোয়েশ্চেন এসছে। বাকি বিভিন্ন টপিক হচ্ছে মিক্সচার আছে, সেখানে এগ্রিকালচার থেকে আছে, ইন্ডাস্ট্রি থেকে আছে, দুটো কোয়েশ্চেন ন্যাশনাল ইনকাম থেকে আছে। ক্লিয়ার? কোয়েশ্চেন মেনে যা হয়েছে আমাদের যারা আপটি প্লাসে যারা স্টুডেন্ট প্লাস আদার যারা পড়াশোনা করো ইজিলি 78 ইকোনমিক্সের মেনের কোয়েশ্চেন 75 থেকে 78 উইদাউট এনি হেজিটেশন অ্যান্সার করা উচিত। তার মধ্যে কিছু কোয়েশ্চেন এসছে এবার ইকোনমিক্সে দেখলাম যেটা সাধারণত আমরা ইউপিএসসি লেভেলে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস লেভেলে কখনো আমরা ক্লাসে করাতাম না, করাইনি। শুধু আমরা ইকোনমিক্সে আমরা যখন নেট পরীক্ষা দিতাম, নেট সিলেক্ট, তখন আমরা এই ক্লাসগুলো করি, আমরা তখন এগুলো পড়তাম। এটা একটু ডিপ থেকে এসছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন এসে, কারণ অনেকবারই পেপারে এসছে টার্মগুলো, যার পরে পরীক্ষক মনে হয়েছে দেওয়ার, তিনি হয়তো দিয়েছেন। যাই হোক, ওই কয়েকটা কোয়েশ্চেন বাদ দিলে মোরলেস আমি বললাম যে 75 থেকে 78 উইদাউট এনি হেজিটেশন অ্যান্সার করে আসা উচিত ইকোনমিক্স, একবারে শিওর শট। ঠিক আছে, ইকোনমিক্সে ফার্স্ট যে কোয়েশ্চেন দেখো 101 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্ডিকেটর অফ গ্লোবালাইজেশন, is not an indicator of globalization. Globalization মানে কি আমরা কি জানি না? ইন্টিগ্রেশন অফ দ্য ডোমেস্টিক ইকোনমি উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল, গুডস, ইনফরমেশন, লেবার এটসেট্রা। অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমির সাথে আমি ইন্ডিয়ার রেসপেক্টে যদি আমরা ডিসকাস করি তাহলে ইন্ডিয়ান ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমির সাথে ইন্ডিয়ান ইকোনমি কী হবে? ইন্টিগ্রেশন যদি হয়, ইন্টিগ্রেশন হওয়া মানে ইন্ডিয়া থেকে অন্যান্য দেশে বা অন্যান্য দেশ থেকে ইন্ডিয়াতে কী হবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশানগুলো কী হবে? ফ্রিলি মুভ করবে, ফ্রিলি মুভ করবে। তার মানে হচ্ছে ফরেন ট্রেডে, ইন্ডিয়ার ফরেন ট্রেডে যতটা সম্ভব কম গভর্নমেন্ট রেস্ট্রিকশান থাকবে, হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশান অন ইকোনমিক রিলেশন উইথ দ্য আদার কান্ট্রিজ। তার মানে ইন্ডিয়ান ইকোনমি কী হচ্ছে? ওপেন হচ্ছে। কার যে ওয়ার্ল্ড ইকোনমির সাথে কী হচ্ছে? ওপেনিং আপ অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, যাতে ফ্যাক্টরসগুলো কী হয়? ফ্রিলি মুভ করতে পারে। তার মানে এই নয় যে আমি বলেছি যে ফরেন ট্রেডে মিনিমাম রেস্ট্রিকশান থাকবে, তার মানে সেটা কখনো আনরেস্ট্রিক্টেড হবে না। রেস্ট্রিকশানটা কী হতে হবে? মিনিমাম হতে হবে। যদি হয় তখন কী হবে? তখন আমরা কি বলি? গ্লোবালাইজড ইকোনমি বলি, গ্লোবালাইজেশন বলি। এখানে বলছে নট, বলেছে নট এ ইন্ডিকেটর অফ গ্লোবালাইজেশন। ফার্স্ট অপশান কী আছে? ওপেনিং অফ দ্য ইকোনমি ফর আনরেস্ট্রিক্টেড ইম্পোর্ট, আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। বলছে ওপেনিং অফ দ্য ইকোনমি ফর আনরেস্ট্রিক্টেড, মানে গ্লোবালাইজেশন মানে তার মানে এই নয় যে গ্লোবালাইজেশন মানে কি এই যে ইন্ডিয়ান ইকোনমি উইথ এ গুডস অ্যান্ড ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কী হবে? আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে।
মানে উইদাউট এনি রেস্ট্রিকশান কী হবে, ইম্পোর্টও হতে পারে আবার এক্সপোর্টও হতে পারে, সেটা তো কখনো নয়। সেখানে গভর্নমেন্ট রেস্ট্রিকশান যেখানে প্রায় 1991 গভর্নমেন্ট রেস্ট্রিকশান যেটা ছিল, যে পরিমাণ ছিল, আফটার 1991 রেস্ট্রিকশানটা কী হবে, গ্র্যাজুয়ালি কমেছে। সেই বলেছি মিনিমাম পসিবল রেস্ট্রিকশান থাকবে, কখনো আনরেস্ট্রিক্ট ওপেনিং আপ মানে গ্লোবালাইজেশন মানে আনরেস্ট্রিক্টেড নয় কিন্তু। তার মানে তারপরে দেখো আমি অ্যালাউইং ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট অ্যামং নেশনস, ইয়েস। গ্লোবালাইজেশন মানে ক্যাপিটাল কী হবে, ফ্রি ফ্লো হবে ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। ফ্রি মুভমেন্ট অফ টেকনোলজি, ইয়েস, কান্ট্রি টু কান্ট্রি টেকনোলজি মুভমেন্ট হবে। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি কী হবে, মেনটেন হবে। তার মানে যেহেতু নট বলেছে, তাহলে এখানে যেহেতু আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস আছে, তাহলে অ্যান্সার কী হবে, অপশান এ। সহজ কোয়েশ্চেন, পারা উচিত, হোয়াট এভার বি। কোয়েশ্চেন নাম্বার 102, ইন POW, prisoners of war camps during the Vietnam War, cigarettes were used as money. Cigarettes were used as money. তার মানে সেখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে কাজ করছে কে, সিগারেট। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ খুব সহজ কোয়েশ্চেন। তাহলে সিগারেট কী হচ্ছে, সিগারেটস ওয়ার ইউজড অ্যাজ মানি, মানে তখন সিগারেট মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে কাজ করছিল। তার মানে দিস ইজ দ্য কী বলি আমরা, কমোডিটি মানি স্ট্যান্ডার্ড বলি আমরা, কমোডিটি মানি স্ট্যান্ডার্ড। তাহলে 102 অ্যান্সার কী হবে, এ। ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইজি কোয়েশ্চেন একবারে। এভরি কী হবে, 5 years। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা সাধারণত আমরা করানো হয়, ইন জেনারেল হয় না, ইন জেনারেল ক্লাসে। বলছে টেলর রুলস ইন মনিটারি পলিসি স্পেসিফাইজ দ্যাট if inflation rises by 1 percentage point, টেলর রুল কি না মনিটারি পলিসি টার্গেটিং রুল। টেলর রুলটা হচ্ছে কি, মনিটারি পলিসি টার্গেটিং রুল। আমেরিকান অর্থনীতিবিদ, আমেরিকান ইকোনমিস্ট জন বি টেলর, তিনি এই রুলসটা প্রপোজ করেন 1992-তে। সেখানে কি বলা হয়েছিল না, সেন্ট্রাল ব্যাংকস টু স্টেবিলাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি বাই অ্যাপ্রোপ্রিয়েটলি সেটিং শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস, অ্যাপ্রোপ্রিয়েটলি সেটিং শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস। টেলরের যুক্তি কী ছিল, টেলর কি বলেছিলেন, দেখো আমরা জানি একটা, ধরাই বললাম যে রেট অফ ইন্টারেস্ট সে 9%, রেট অফ ইন্টারেস্ট 9%, দিস ইজ দ্য কি, আমরা বলি নমিনাল, এটাকে বলা হয় নমিনাল ইন্টারেস্ট রেট। কি বলা হয় এটাকে, নমিনাল ইন্টারেস্ট রেট। তাহলে 100 টাকা ধার দিলে 9 টাকা ইন্টারেস্ট পাবে তুমি, তারপরে 9 টাকার একটা নিজস্ব পারচেজিং পাওয়ার আছে। 9 টাকা দিয়ে কোনো একটা কমোডিটি তুমি যে পরিমাণ পারচেস করতে পারবে, 9 টাকা দিয়ে কোনো একটি কমোডিটি তুমি যে পরিমাণ পারচেস করতে পারবে, সেটা হচ্ছে তার রিয়েল ইনকাম। কার, 9-এর হচ্ছে রিয়েল ইনকাম। এখন দেশে যদি ইনফ্লেশন হয়, তার মানে নমিনাল ইন্টারেস্ট রেট 9%ই থাকলো, দেশে ইনফ্লেশন হলো, তার মানে রিয়েল ইন্টারেস্ট কি সেম থাকবে, নিশ্চয়ই নয়। ইনফ্লেশন হওয়া মানে দ্রব্যের দাম বেড়েছে, তার মানে 9 টাকা দিয়ে আগে যে পরিমাণ কোনো একটা কমোডিটি যে পরিমাণ কিনতে পারতে, ডিউ টু ইনফ্লেশন সেম 9 টাকা দিয়ে তুমি সেম পরিমাণ কমোডিটি পারচেস করতে পারবে না, তার থেকে কম পরিমাণ দ্রব্য পারচেস করতে পারবে। তার মানে 9-এর রিয়েল ভ্যালু ফল করেছে।
তাহলে রিয়েল ইনকামকে যদি রিয়েল, এই যে রিয়েল ইন্টারেস্ট মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট মাইনাস রেট অফ ইনফ্লেশন। নমিনাল ধরো 9%, ইনফ্লেশন ধরো 3%, তাহলে রিয়েল ইন্টারেস্ট কত না 9 মাইনাস 3, দ্যাট ইজ দ্য 6%। তার মানে ইনফ্লেশন যদি দেশে হয় তাহলে রিয়েল ইন্টারেস্ট কী করতে হবে, রিয়েল ইন্টারেস্ট যদি সেম রাখতে হয় তাহলে নমিনাল ইন্টারেস্ট রেট কী করতে হবে, ইনফ্লেশন যে রেটে বাড়বে নমিনাল ইন্টারেস্ট রেটকেও বাড়াতে হবে। সেই জন্য টেলর কি বলেছিলেন না নমিনাল ইন্টারেস্ট রেট ইজ হায়ার or lower than the increase or decrease in inflation। তার মানে ইনফ্লেশন ইনক্রিজ করলে নমিনাল ইন্টারেস্ট রেটও ইনক্রিজ করা উচিত, ডিক্রিজ করলে নমিনাল ইন্টারেস্ট রেটও কী হবে, ডিক্রিজ করবে। কত পার্সেন্টেজ পয়েন্টে ডিক্রিজ করবে, সেখানে টেলর কি বলেছিলেন না তিনি বলেছিলেন যে মোর দেন 1/1, more than 1/1, 1/1 কি বলেছিলেন না মোর দেন 1/1, তার মানে হচ্ছে 1 পার্সেন্টেজ পয়েন্ট, 1 পার্সেন্টেজ পয়েন্ট should prompt the central bank to raise nominal interest rate কত হবে by more than 1 percentage point। নমিনাল ইন্টারেস্ট সবসময় কী হবে 1 পার্সেন্টেজ পয়েন্ট কী হবে বেশি হতে হবে। ক্লিয়ার? এই যে বলা হয়েছে মোর দেন 1/1, ইনফ্লেশন যে রেটে বাড়বে যে হারে বাড়বে নমিনাল ইন্টারেস্ট কী হবে যেন 1% বেশি হারে যেন বৃদ্ধি পায়। তার মানে টেলর রুলস কি বলেছে এখানে, মনিটারি পলিসি স্পেসিফাইজ দ্যাট ইফ ইনফ্লেশন রেইজেস বাই 1 পার্সেন্টেজ পয়েন্ট, ইনফ্লেশন রেইজেস বাই 1 পার্সেন্টেজ পয়েন্ট, তার মানে নমিনাল ইন্টারেস্ট কী হবে মোর দেন 1/1 বলা হয়েছে। তার মানে নমিনাল ইন্টারেস্ট শুড বি ইনক্রিজড বাই মোর দেন 1 পার্সেন্টেজ পয়েন্ট। বলেছে এখানে ইনফ্লেশন রেইজেস বাই 1 পার্সেন্টেজ পয়েন্ট, ইনফ্লেশন যদি 1 পার্সেন্টেজ পয়েন্ট যদি ইনক্রিজ করে তাহলে নমিনাল ইন্টারেস্ট কী হবে, আমি কি বলেছি মোর দেন 1/1, তার মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট শুড বি ইনক্রিজড বাই মোর দেন 1 পার্সেন্টেজ পয়েন্ট, দ্যাট ইজ অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হুইচ এ সহজ কোয়েশ্চেন একবার দেখো, স্টেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, বিসিএসও আগে প্রিভিয়াস ইয়ারও এসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ কোয়ান্টিটেটিভ credit control method? Not a quantitative credit control method. কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড কোনগুলো, আরবিআই এর কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট তোমরা জানো, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর যার ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন, repo rate, reverse repo rate, LAF, MSF, these are the quantitative। আর কোয়ালিটেটিভ কোনগুলো, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, মার্জিন রিকোয়ারমেন্ট, ক্রেডিট রেশনিং, মরাল সুয়াশন। বলছে নট আ কোয়ান্টিটেটিভ, তাহলে কী হবে মার্জিন রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ অপশান ডি, দিল্লি। বলছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া
Finance Commission appointed by the President. Source question 280, option Bombay. Question number 107, rupee was made convertible on the current account of the balance of payment in. অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে ইন্ডিয়ান রুপি ফুল কনভার্টেবল হলো কোন ইয়ারে? ফুল কনভার্টেবল হওয়া মানে কারেন্ট অ্যাকাউন্টে ইন্ডিয়ান রুপি ফুল কনভার্টেবল, দ্যাট মিনস exporters are allowed to convert their foreign currency into Indian rupee at the existing market exchange rate. ফুল কনভার্টেবল মানে কী হবে? পুরো ফরেন কারেন্সি, তুমি যা ফরেন কারেন্সি আর্ন করবে তার 100% কী হবে? এক্সিস্টিং যা মার্কেট এক্সচেঞ্জ রেট থাকবে সেই এক্সচেঞ্জ রেটে তুমি কী করতে পারবে? কনভার্সন করে নিতে পারবে। মার্কেট এক্সচেঞ্জ রেট মানে যেদের কারেন্সির এক্সচেঞ্জ রেট যখন মার্কেট ডিটারমাইন্ড হয়, বাজার ঠিক করে দেয়, তার মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পাওয়া। তখন আমি বলছি $1 ইকুয়ালস টু ₹60 or ₹65 or ₹70, হোয়াট এভার বি। এটা যদি মার্কেট ডিটারমাইন্ড হয় তখন তাকে আমরা বলি মার্কেট এক্সচেঞ্জ রেট অর ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। আর এক্সচেঞ্জ রেট যদি দ্য এক্সচেঞ্জ রেট অফ কারেন্সি ইজ ডিটারমাইন্ড বাই দ্য monetary authority of the country, government, that is the monetary authority of the country, সরকার দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা পেজড বা ফিক্সড, আমরা কি বলি? ফিক্সড এক্সচেঞ্জ রেট বলি। তোমরা জানো কনভার্টিবিলিটি মানে হচ্ছে ফ্রিলি কনভার্সন অফ ওয়ান কারেন্সি ইন্টু অ্যানাদার কারেন্সি। কনভার্টিবিলিটির দুটো টাইপ হয়, পার্সিয়াল অ্যান্ড ফুল। পার্সিয়াল কনভার্টিবিলিটি মানে 60:40, তার মানে 60% ফরেন কারেন্সি ইন্ডিয়ান রুপিতে তুমি কনভার্ট করবে এক্সিস্টিং মার্কেট এক্সচেঞ্জ রেটে, ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে, আর রিমেনিং 40% কনভার্সন হবে ফিক্সড এক্সচেঞ্জ রেটে, দ্যাট ইজ দ্য পার্সিয়াল। ফুল মানে তুমি যা ফরেন কারেন্সি আর্ন করবে 100% ফরেন কারেন্সি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে পারবে, এক্সিস্টিং যা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা মার্কেট এক্সচেঞ্জ রেট থাকবে। ইন্ডিয়ান রুপি ফুল কনভার্টেবল হলো ফার্স্ট কোন ইয়ারে? 1993-তে। 1993-তে কোন অ্যাকাউন্টে? স্যার ট্রেড অ্যাকাউন্টে। 92 সালে লার্মস চালু হলো ইন্ডিয়াতে, লার্মস ইন্ট্রোডিউসড হলো। লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম। লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে ডুয়াল এক্সচেঞ্জ রেট। ডুয়াল মানে হচ্ছে 60:40, 60% মার্কেট এক্সচেঞ্জ রেটে কনভার্সন হবে, 40% ফিক্সড এক্সচেঞ্জ রেটে কনভার্সন হবে। এই ডুয়াল এক্সচেঞ্জ রেট সিস্টেম ইন্ট্রোডিউসড হলো কবে? 92-তে। 93-তে ট্রেড অ্যাকাউন্ট খেলো, ফুল কনভার্টেবল হলো। কারেন্ট অ্যাকাউন্ট ফুল কনভার্টেবল হলো কোন ইয়ারে? না 1994-এ কারেন্ট অ্যাকাউন্ট কী হলো? ফুল কনভার্টেবল। তাহলে এখানে বলেছে কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইন্ডিয়ান রুপি কবে ফুল কনভার্টেবল হয়? অগাস্ট 1994। তারপরে আমি বলেছি যে প্রথম ইন্ডিয়ান রুপি ফুল কনভার্টেবল হলো প্রথম কিন্তু ট্রেড অ্যাকাউন্টে 1993-তে। তার মানে 1993 সাল থেকে ইন্ডিয়া যে এক্সচেঞ্জ রেট ফলো করা হয় ইন্ডিয়াতে সেটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট কিন্তু মনে রাখবে ইন্ডিয়ার ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে তার মানে কী হচ্ছে? কারেন্সির এক্সচেঞ্জ রেটকে ঠিক করবে মার্কেট। কিন্তু সেখানে কি বলা হয়েছে? বলছে শর্ট টার্ম কারেন্সির এক্সচেঞ্জ রেটে যদি ফ্লাকচুয়েশন দেখা যায়, অর্থাৎ ফরেন কারেন্সির রেসপেক্টে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু যদি কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েট করতে থাকে, ভোলাটাইল যদি হয়ে যায়, যদি শর্ট টার্মে ফ্লাকচুয়েশন খুব বেশি হারে ফ্লাকচুয়েট করতে থাকে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু,
প্রয়োজনে আরবিআই সেটাকে স্টেবল করার জন্য কী করবে, ইন্টারফেয়ার করতে পারবে, এই প্রভিশন আছে। সেই জন্য যেহেতু আরবিআই শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, কারেন্সির শর্ট টার্ম ফ্লাকচুয়েশনকে স্টেবিলাইজ করার জন্য ইন্টারফেয়ার করে, সেই জন্য ইন্ডিয়ার যে এক্সচেঞ্জ রেট সেটা ফ্লোটিংয়ের আগে আমরা টার্ম ইউজ করি, এই কারণে যেহেতু আরবিআই ইন্টারফেয়ার করতে পারে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন থেকে ওভারকাম করার জন্য, সেই জন্য আমরা বলি ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। শুধু ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বলি না, আমরা বলি ম্যানেজড। এটা হচ্ছে স্পেসিফিক্যালি অ্যান্সার। এমনি বলবো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, এবার যদি তোমাকে যদি খুঁচিয়ে দেখে বলে আচ্ছা ওটা কি শুধু ফ্লোটিং, তাহলে আরবিআই কি ইন্টারফেয়ার করতে পারে না, পুরোটা কি মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়? না, অ্যাকচুয়ালি ওটা ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। তাহলে এখানে বলে তাহলে কী হলো নেক্সট, তাহলে কী হলো, কনভার্টেবল হলো কবে, অগাস্ট 1994। নেক্সট কোয়েশ্চেন 108 বলছে কোভিড-19 প্যান্ডামিক রিলেটেড ডিসরাপশনস কোন সেক্টর লিস্ট এফেক্টেড? খুবই জিজ্ঞেস, কোন সেক্টর লিস্ট এফেক্টেড? অ্যান্সার কী হবে, এগ্রিকালচারাল সেক্টর। কোভিড সিচুয়েশনে ভারতবর্ষে এগ্রিকালচারাল সেক্টর কী হচ্ছে, লিস্ট এফেক্টেড, কিন্তু এগ্রিকালচার সেক্টর সবচেয়ে কম হচ্ছে এফেক্টেড। 2021-এর যদি আমরা রিপোর্ট দেখি সেখানে এগ্রিকালচার সেক্টরের শেয়ার কিন্তু 20.3% হয়েছিল এবং গ্রোথ রেট নিয়ার অ্যাবাউট 8.3% গ্রোথ রেট ছিল এগ্রিকালচার সেক্টরে। লিস্ট এফেক্টেড কিন্তু এগ্রিকালচার সেক্টর। তারপরে ডেটা কোয়েশ্চেন দিয়েছে দেখো 2021, এগুলো কমন কোয়েশ্চেন। যারা এখন তো আমরা যদি 21-22 সার্ভে রিপোর্ট দেখি, ইকোনমিক সার্ভে রিপোর্ট পুরো হুবহু বলা আছে একবার সেখানে যে ফিসকাল ডেফিসিট বলছে ইন্ডিয়ার গ্রস ফিসকাল ডেফিসিট 8.3% অফ জিডিপি ইন 2008-09। তার মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কত ছিল, 8.3 had reached in 2020-21, that is the COVID-19 pandemic period। 2021 সেটা বেড়ে কত হয়েছে, যদি সার্ভে রিপোর্ট দেখি সেখানে কী বলা হয়েছে না, 2021-এ ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট কত ছিল, 9.5% অফ জিডিপি। এখানে তাই ডেটা আছে দেখো, 9.5% অফ জিডিপি। নেক্সট কোয়েশ্চেন তো কমন, একবার প্রায় প্রতি বছরই প্রায় ইয়ারে বিসিএস ফিসকাল পলিসি রেফার্স টু, আমরা কি জানি ফিসকাল পলিসি মিন গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার প্রোগ্রাম। গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার প্রোগ্রাম কিসের জন্য না, ফর অ্যাচিভিং হাই রেট অফ ইকোনমিক গ্রোথ, মেনটেনিং প্রাইস স্টেবিলিটি, অ্যাটেনমেন্ট অফ ফুল এমপ্লয়মেন্ট লেভেল, ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট এটসেট্রা। তাহলে গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার প্রোগ্রাম, পরীক্ষায় বলেছি রেভিনিউ না, আমি ক্লাসেও বলেছি, আমরা এখানে আমাদের ক্লাসে সেখানে আমরা বলেছি যে রেভিনিউ না থেকে সেটা ট্যাক্সও থাকতে পারে। ট্যাক্স ইজ দ্য সোর্স অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট। তাহলে অ্যান্সার কী হবে, ফিসকাল পলিসি রেফার্স টু tax and expenditure policy used by the government to influence the size of the economy. Fiscal policy মানে হচ্ছে রিলেটেড টু দ্য গভর্নমেন্ট, এটা মাথায় রাখবে, রিলেটেড টু দ্য গভর্নমেন্ট। অপশান বিতে যেটা আছে দেখো, গভর্নমেন্টস রেগুলেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট। গভর্নমেন্ট কখনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটকে রেগুলেট করে না, এই রেগুলেটরি পাওয়ারটা ফাইন্যান্সিয়াল দেওয়া আছে আরবিআইয়ের হাতে এবং ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড হলে সেবির হাতে দেওয়া আছে।
আর ফিসক্যাল পলিসি নট রেফার্স টু দ্য রিলেটেড টু দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি তাকে আমরা বলি মানিটারি পলিসি বলি। সেন্ট্রাল ব্যাংকের পলিসিকে বলা হয় মানিটারি, আর গভর্নমেন্টের বলা হয় ফিসক্যাল। তাহলে কী হবে? ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসি, দ্যাট ইজ অপশান এ। তারপরে ডেটা কারেন্ট ডেটা কোয়েশ্চেন দিয়েছে, ডেটা ওরিয়েন্টেড। এটাও 21-22 বাজেট ইকোনমিক সার্ভে রিপোর্টে ছিল। সার্ভে রিপোর্টে যা বলা ছিল সেটাই হুবহু তুলে দিয়েছে ওরা স্টেটমেন্ট। আমি যদি পড়ছি না, 111 কোয়েশ্চেন কী আছে? অ্যাজ অফ এন্ড November 2021, ইন্ডিয়া ওয়াজ দ্য 4th লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস হোল্ডার ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না, জাপান অ্যান্ড সুইজারল্যান্ড। Reserves stand at $634 billion on 31st December 2021. This is equivalent to, মানে ইন্ডিয়াতে যে 31st December 2021-এ ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভের পরিমাণ কত ছিল? $634 বিলিয়ন। এই ফরেক্স রিজার্ভ দিয়ে আগামী কত মাসের ইম্পোর্ট পেমেন্ট করা যাবে তাকে বলা হয় ইম্পোর্ট কভার। ক্লিয়ার? তাহলে একটা দেশের ফরেক্স রিজার্ভ থাকবে, সেই ফরেক্স রিজার্ভ দিয়ে কত মাসের ইম্পোর্ট পেমেন্ট করা যাবে, তার মানে কত মাস ইম্পোর্ট করা যাবে তাকে আমরা বলি ইম্পোর্ট কভার বলি। তাহলে এটাতে কত না 3.2 months অফ ইম্পোর্ট কভার, অপশান এ। 13.2 months অফ ইম্পোর্ট কভার, দ্যাট ইজ অপশান এ। নেক্সট একবার সহজ কোয়েশ্চেন, হুইচ ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ নোন অ্যাজ দ্য ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়, অথবা বলা হয় বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজম। বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজম সেটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি? সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1956। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956কে বলা হয় বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজম বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কী বলা হচ্ছে? ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলাই গেছে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। তাহলে অ্যান্সার কী হবে? বোম্বে, 1956। বলছে মিউচুয়াল ফান্ডস আর রেগুলেটেড ইন ইন্ডিয়া বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং? ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডস রেগুলেট করে কে? আরবিআই, সেবি, স্টক এক্সচেঞ্জেস, আরবিআই অ্যান্ড সেবি বোথ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার বোধ অ্যান্সার হবে না, বোধ হবে না। তার কারণ মিউচুয়াল ফান্ডে রেগুলেটরি অথরিটি হচ্ছে আরবিআই, সেবিকে পাওয়ারটা কবে দেওয়া হয়? 1996-এ। 1996-এ, কারণ সেবি হচ্ছে নন স্ট্যাচুটরি থেকে স্ট্যাচুটরি স্ট্যাটাস দেওয়া হয়েছিল 92-তে। 96-এ সেবিকে আরও কি পাওয়ার দেওয়া হলো না? মিউচুয়াল ফান্ড রেগুলেশন পাওয়ার দেওয়া হলো 1996-এ। তাহলে অ্যান্সার কিন্তু হবে সেবি। ব্যাংক চাইলেও মিউচুয়াল ফান্ড বিজনেস করতে পারে, ব্যাংকগুলো ভারতবর্ষে। ব্যাংক যখন মিউচুয়াল ফান্ড বিজনেস করে তখন তাকে আমরা বলি মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড তার মানে ব্যাংকিংয়ের যে ডিভিশন হচ্ছে মিউচুয়াল ফান্ড বিজনেস করবে, সেই মিউচুয়াল ফান্ড ডিভিশনটা কিন্তু কার রেগুলেশনে থাকবে? সেবি রেগুলেশনে থাকবে, সেবির পারভিউতে থাকবে। যেহেতু ব্যাংক মিউচুয়াল ফান্ড বিজনেস করার আগে প্রায়র অ্যাপ্রুভাল দরকার হয় আরবিআই এর, যেহেতু ভারতবর্ষে ব্যাংকগুলোকে রেগুলেট করে রিজার্ভ ব্যাংক। প্রায়র অ্যাপ্রুভাল নিতে হয় আরবিআইয়ের কাছ থেকে, কিন্তু তার মিউচুয়াল ফান্ড ডিভিশনটা কার পারভিউয়ে থাকবে? সেবির পারভিউতে থাকবে। সেই জন্য এক সহজ করে মনে হয় ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডকে রেগুলেট করে কে?
সেবি, এখানে সেবি আর যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকতো তাহলে অ্যান্সার তখন করতাম সেবি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোথ। কারণ ভারতবর্ষে ফাইন্যান্স রিলেটেড এনি রুলস অ্যান্ড রেগুলেশন প্রোভাইড করে কে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ভারতবর্ষে ফাইন্যান্সিয়াল রেগুলেটার্স, আমরা তো ক্লাসে বলি ইঞ্জিনিয়ারের বলা হয় কারা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেগুলেটার্স ইন্ডিয়াতে, তখন আমরা প্রথমেই যার নাম বলি সেটা কার নাম? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মফ, সবার উপরে মফ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তারপরে মানি মার্কেটের জন্য আরবিআই, ক্যাপিটাল মার্কেটের জন্য সেবি, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য আইআরডিএআই, পেনশন ফান্ডের জন্য পিএফআরডিএ, আরও একটা ছিল এফএমসি, ফরওয়ার্ড মার্কেট কমিশন, যেটা বর্তমানে নেই, 2015-তে সেবির সাথে মার্চ করে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া রেগুলেটেড বাই কী হবে? কী হবে? অনলি সেবি। 130 অ্যান্সার কী হবে? বোম্বে। হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান has laid emphasis on faster, sustainable and inclusive growth? সাস্টেনেবল টার্ম যদি না থাকতো এখানে অ্যান্সার হতো 11th 5-year প্ল্যান। যেহেতু সাস্টেনেবল টার্মটা যোগ করে দেওয়া হয়েছে, অ্যান্সার কী হবে? 12th 5-year প্ল্যান, অপশান বোম্বে। এম ফর মানি, এম ফর মানি এটা যে ওল্ড ক্লাসিফিকেশান, 1977-এ যখন আরবিআই মানিটারি এগ্রিগেটসের ক্লাসিফিকেশান করেন তখন রিজার্ভ মানি ছাড়াও আরও 4টে ক্লাসিফিকেশান বলা হয়েছিল, M1, M2, M3 অ্যান্ড M4। এটা ওল্ড ক্লাসিফিকেশান। আর 1998-এ ওয়াইভি রেড্ডি কমিটি রিপোর্ট অনুযায়ী নিউ ক্লাসিফিকেশান স্টার্ট হয়েছে, আরবিআই ফলো করে মানিটারি এগ্রিগেটসের নিউ কনসেপ্ট, সেটা হচ্ছে M1, M2 অ্যান্ড M3। নিউ যে মানিটারি এগ্রিগেটস কনসেপ্ট সেটা বেসড অন দ্য ব্যাঙ্কস ব্যালেন্স শিট, সেজন্য ওল্ডে যেখানে পোস্ট অফিস সেভিংস কনসেপ্টটা ইনক্লুডেড ছিল মানিটারি এগ্রিগেটসের মধ্যে, নিউতে কিন্তু পোস্ট অফিস সেভিংসটাকে বাদ দিয়ে দেওয়া হলো। সেজন্য M4-এ কী বলা আছে? ওল্ড, M4 মানে ওল্ড, M4 মানে কি না? M3 প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিটস এক্সক্লুডিং এনএসসি। যদিও এখানে এক্সক্লুডিং এনএসসি নেই, ছেড়ে দায় যোগ করে দিলাম। কী হবে? M3 প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিটস এক্সক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তাহলে 115 কী হলো? এ 116 এখানে যে কোশ্চেন ডিসকাস হচ্ছে সেটা কিন্তু ডি সেট, কারণ উপরে লেখা থাকছে দেখবে D13, D14 মানে ডি সেট। এটা কোশ্চেন নাম্বার 116 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মানিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট। বলছে ইজ নট আ মানিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট। দেখো খুব ইন্টারেস্টিং। এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কার, ইয়েস মানিটারি পলিসির মধ্যে আরবিআই কী করে? এক্সচেঞ্জ রেটকে কী করে? ঠিক করে, স্টেবিলাইজ করে, সবসময় তার স্টেবিলিটি মেনটেন করে। মানিটারি এগ্রিগেট টার্গেটস, ইয়েস। ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক, মানিটারি পলিসিতে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক। স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল, এই রেট কন্ট্রোলটা অ্যাড করে দেওয়ার জন্য পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। যদি স্টেরিলাইজেশন থাকতো তাহলে স্টেরিলাইজেশন টার্মটা যদি শুধু ইউজ করা হতো এখানে, তাহলে সেটাও কিন্তু মানিটারি পলিসি অ্যারেঞ্জমেন্টের আন্ডারে এসে যেত। স্টেরিলাইজেশন যদি বলতো, শুধু স্টেরিলাইজেশন থাকা মানে, কারণ স্টেরিলাইজেশন মানে আমরা কি বুঝি না? আরবিআই যখন মার্কেট থেকে ডলার পারচেস করে, আরবিআই ডলার কিনছে, তার মানে মার্কেটে কী হবে? ইন্ডিয়ান রুপি ইনজেকশান হবে। আমি ধরে নাও $1 সমান
70 টাকা, তার মানে আরবিআই যদি $1 কেনে, তার মানে মার্কেটে 70 টাকা কী হবে, রিলিজ হবে, ইন্ডিয়ান রুপি রিলিজ হবে। তার মানে পারচেজিং ডলার অ্যান্ড রিলিজিং মানি ইনটু দ্য সিস্টেম, তাহলে ইন্ডিয়ান রুপি রিলিজ হচ্ছে, তার মানে মার্কেটে কী হবে, মানি সাপ্লাই তো বাড়বে, মানি সাপ্লাই বাড়ছে, মানি সাপ্লাই বৃদ্ধি পাওয়া মানে আমরা জানি সেটা ইনফ্লেশন হতে পারে। সেই জন্য কী বলা হচ্ছে, আরও কী বলা হয়েছে, ড্রয়িং দেম ব্যাক, ড্রয়িং দেম ব্যাক, দেম মানে হচ্ছে যে ইন্ডিয়ান রুপিটা রিলিজ হলো মার্কেটে, ড্রয়িং দেম ব্যাক বাই সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিস। আরবিআই ডলার পারচেস করলো, তার এগেনস্টে মার্কেটে ইন্ডিয়ান রুপি ইনজেক্ট হলো, যে ইন্ডিয়ান রুপি মার্কেটে ইনজেক্ট হলো সেই ইন্ডিয়ান রুপি মার্কেট থেকে ড্রব্যাক করে নেওয়া হলো, বাইব্যাক করে নেওয়া হলো, ফিরে অ্যাবজর্ব করা হলো কীভাবে, গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে। সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি মানে হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, ওই যে প্রসেসটাকে বলা হয় স্টেরিলাইজেশন। যেহেতু বাই সেলিং অফ জি সিকিউরিটি, এই জন্য আমরা বলি ওপেন মার্কেট অপারেশন ইজ আ পার্ট অফ দ্য স্টেরিলাইজেশন। তার মানে স্টেরিলাইজেশন টার্ম যদি শুধু স্টেরিলাইজেশন থাকতো তাহলে দিস আর দ্য মানিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট হতো। সেই জন্য কী হচ্ছে, স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল, দিস ইজ আ বায়োলজিক্যাল টার্ম, বায়োলজিক্যাল টার্ম। তার মানে পার্মানেন্ট মেথড, যত সময় মনে হচ্ছে পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন। তাহলে এখানে কী হবে, তাহলে কী বলেছে এখানে, নট বলেছে, নট আ মানিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যান্সার কী হবে, দিল্লি, স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল। নেক্সট, ইন্ডিয়া সেকেন্ড এফআইপি ওয়াজ বেসড অন, সেকেন্ড এফআইপি। আমরা ক্লাসে এই দুটো কোশ্চেনকেও একটু এদিকে এবারে আছে, কোশ্চেন দিয়েছে যে আমরা ক্লাসে ইন জেনারেল লেখালাম কি, ক্লাসে কি লেখাতাম আমরা, যে ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ বেসড অন হ্যারোড-ডোমার মডেল। যদি হ্যারোড-ডোমার টার্মটা প্ল্যান ডকুমেন্টে কোথাও উল্লেখ করা নেই, পরবর্তীকালে নাম বিভিন্ন অর্থনীতিবিদ গ্রোথ মডেলটা দেখে বল G=S/V, এবং সেখানে কিছুটা সিম্পল হ্যারোড-ডোমার অ্যাডপ্ট করা হয়নি ফার্স্ট প্ল্যানে, তার কিছু চেঞ্জেস ভ্যারিয়েন্ট যেটা সেটাই অ্যাডপ্ট করা হয়েছিল, তার ফর্মুলা ইউজ করা হয়েছিল গ্রোথের ক্ষেত্রে। আর সেকেন্ড প্ল্যানে আমরা কি লেখাই, সেকেন্ড প্ল্যান ওয়াজ বেসড অন মহালনবিস মডেল। এইটুকু জানলেও অ্যান্সার করা যায়, কারণ দেখো মহালনবিস মডেল অপশান কিন্তু আছে, কিন্তু তার সঙ্গে কিছু নাম যোগ আছে। কী আছে এখানে, ইন্ডিয়ার সেকেন্ড 5 year প্ল্যান ওয়াজ বেসড অন হ্যারোড-ডোমার মডেল হবে না, নেহরুবিয়ান, আমরা কি জানি মহালনবিস মডেল জানি, এখানে কি হচ্ছে নেহরুবিয়ান ফিল্ডম্যান মহালনবিস মডেল। এই যে ফিল্ডম্যান মহালনবিস মডেল আমরা বলি নিও মার্কসিস্ট মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। সোভিয়েত ইকোনমিস্ট G.A. ফিল্ডম্যান, আর আমরা জানি যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিশিয়ান প্রশান্তচন্দ্র মহালনবিস মডেলটা তৈরি করেছিলেন, যেখানে কি বলা হয়েছিল না, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টটা কোন দিকে হবে, টুয়ার্ডস বিল্ডিং আপ আর ডোমেস্টিক কনজামশান গুড সেক্টর, হোয়াট এভার বি। এত কিছু আমার জেনে লাভ নেই, আমরা জানবো সেকেন্ড 5 year প্ল্যান ওয়াজ বেসড অন, তাহলে কী হবে, নেহরুবিয়ান ফিল্ডম্যান মহালনবিস মডেল, বোম্বে। নেক্সট যে কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু, এই যে ভারতমালা প্রোগ্রাম বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ভারতমালা প্রোগ্রাম। এখানে কি বলেছে, ইট ইনক্লুডস ডেভেলপমেন্ট অফ স্টেট রোড অ্যালং কোস্টাল এরিয়াজ। অপশান বোম্বে, ইট হবে, যেখানে ইন দেওয়া আছে এখানে বাদ দেওয়া, ইট ইনক্লুডস ব্যাকওয়ার্ড এরিয়াজ, রিলিজিয়াস টুরিস্ট প্লেসেস, কানেক্টিভিটি প্রোগ্রাম। ইট ইনক্লুডস সেতু ভারতম পরিযোজনা হুইচ ইজ ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যাবাউট 1500 মেজর ব্রিজেস। ডিতে আছে B and C।
এই যে ভারতমালা পরিযোজনা, একটা তো চালু হয় 2017 সালে। ভারতমালা পরিযোজনা কিসের জন্য? না, increased effectiveness of already built infrastructure, multimodal integration, bridging infrastructure gaps for seamless movement and integrating national and economic corridors. Integrating national and economic corridors. তুমি যদি ভারতমালা প্রোগ্রাম দেখো 2017 সালে, কোথাও কিন্তু এই স্টেটমেন্টগুলো উল্লেখ করা নেই, কিন্তু হুবহু এই স্টেটমেন্টগুলো কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু হুবহু স্টেটমেন্টগুলো তুমি এটা পাবে। তুমি যেমন যদি দেখো, তুমি এই যে এখানে ভারতমালা পরিযোজনা প্রোগ্রামে কী বলা আছে? কোস্টাল অ্যান্ড পোর্ট কানেক্টিভিটি বলা আছে। কোস্টাল অ্যান্ড পোর্ট কানেক্টিভিটি রোডস, border and international connectivity, national corridor efficiency improvement, greenfield expressway etc. কিন্তু যদি আমরা এই যে কোশ্চেনটা যিনি করেছেন এনসিআরটি বইতে আছে, হুবহু একই স্টেটমেন্ট। যদি আমরা ইকোনমিক সার্ভে রিপোর্ট, আমি একবার স্পেসিফিক্যালি বলে দিচ্ছি তোমাদের, যা যা ওয়ার্ড ওখানে ইউজ করা হয়েছিল সেম স্টেটমেন্ট সেম ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে কোশ্চেন পেপারে। ইকোনমিক সার্ভে রিপোর্ট 2015-16 ভলিউম 2, দুটো ভলিউম থাকে, ভলিউম 1 ভলিউম 2। সেকেন্ড ভলিউমে পেজ নাম্বার 146 under the topic of industrial, corporate and infrastructure performance, আইটেমটার নাম কী দেওয়া হয়েছিল? ওখানে কী দেওয়া ছিল? ইন্ডাস্ট্রিয়াল, কর্পোরেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার পারফরমেন্স। এর আন্ডারে পেজ নাম্বার 146 ভলিউম 2 ইকোনমিক সার্ভে রিপোর্ট 2015-16 যা বলা হয়েছে ওখানে হুবহু কোশ্চেনে তাই আছে, সেম স্টেটমেন্ট আছে। কি বলা হয়েছিল? ভারতমালা ইজ আ প্রপোজড আমব্রেলা স্কিম অ্যাট এন এস্টিমেটেড কস্ট অফ ₹2,67,200 crore। এখানে কস্টিংটা দেয়নি আর কিলোমিটারগুলো দেয়নি, কত কিলোমিটার রোড তৈরি হবে, বাকি সব স্টেটমেন্টগুলো একই রেখে দিয়েছে। ফর বলে নাম্বার 1 আছে ডেভেলপমেন্ট অফ, দেখো এখানেও তাই আছে, অপশান এতে দেখো। ওখানে সার্ভে রিপোর্টে কী বলা হয়েছিল? ডেভেলপমেন্ট অফ স্টেট রোডস অ্যালং কোস্টাল এরিয়াস অবলিক বর্ডার এরিয়াস ইনক্লুডিং কানেক্টিভিটি অফ নন মেজর পোর্টস। কী দেওয়া আছে এখানে? ডেভেলপমেন্ট অফ স্টেট রোড অ্যালং কোস্টাল এরিয়াস। তাহলে সার্ভে রিপোর্টে যা বলা ছিল এটাও তো রেড রাইট আছে, একই স্টেটমেন্ট। নাম্বার 2-তে কী বলা হয়েছে ওখানে সার্ভে রিপোর্টে? ব্যাকওয়ার্ড এরিয়াস, রিলিজিয়াস, ট্যুরিস্ট প্লেস কানেক্টিভিটি প্রোগ্রাম, তাই আছে এখানে, ব্যাকওয়ার্ড এরিয়া, রিলিজিয়াস, ট্যুরিস্ট প্লেস কানেক্টিভিটি প্রোগ্রাম। 3 নম্বরে কী বলা আছে? সেতু ভারতম পরিযোজনা হুইচ ইজ ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যাবাউট 1500 মেজর ব্রিজেস। তাই বলা আছে এখানে দেখো, ইট ইনক্লুডস সেতু ভারতম পরিযোজনা হুইচ ইজ ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যাবাউট 1500 মেজর ব্রিজেস। অ্যান্ড নাম্বার 4 এখানে আর দেয়নি, নাম্বার 4 ওখানে ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কানেক্টিভিটি স্কিম ফর ডেভেলপমেন্ট। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলো কী হবে? রোডে, ন্যাশনাল হাইওয়ের মধ্যে কী হবে? কানেক্ট করা হবে। তাহলে হিসেব মতো অ্যান্সার কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হওয়া উচিত। অ্যাজ পার ইকোনমিক সার্ভে রিপোর্ট 2015-16 ভলিউম 2 পেজ নাম্বার 146 অ্যান্সার কি হওয়া উচিত? অল অফ দ্য অ্যাবাভ
কিন্তু আমরা এখানে তো কোনো অপশান যেহেতু নেই, আমাদের কাছে কি আছে, যেহেতু বি অ্যান্ড সি অনলি বলা আছে, এখানে বি অ্যান্ড সি আছে, অনলি কথাটাও তো ঠিক নয়, তাও বাধ্য হয়ে আমাদের অ্যান্সার করতে হলো এখানে কি, দিল্লি। 118 কি হলো, দিল্লি। হুইচ ইজ দ্য থার্ড টায়ার গভর্নমেন্ট নোন অ্যাজ, হোয়াট ইজ দ্য থার্ড টায়ার গভর্নমেন্ট নোন অ্যাজ, কারো যে ইকোনমিক্সের মধ্যে এসে গেছে জানি না, যাই হোক, থার্ড টায়ার অফ গভর্নমেন্ট নোন অ্যাজ লোকাল সেলফ গভর্নমেন্ট অর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, দ্যাট ইজ PRI। এটা গেল 119, অ্যান্সার হলো সি। এবার হচ্ছে 120, কোয়েশ্চেন নাম্বার 120 থেকে কী বলা হয়েছে দেখো, টু অ্যাচিভ আ হাই রেট অফ গ্রোথ, টু অ্যাচিভ আ হাই রেট অফ গ্রোথ of capital formation, PC Mohalanabi suggested that allocation of investment to capital goods sector should be to achieve high rate of growth। বলছে হাই রেট অফ গ্রোথ অ্যাচিভ করার জন্য মহালনবী ডিসাইডেড টু অ্যালোকেট ওয়ান third of the total investment to the capital goods sectors, 1/3 of the total investment to capital goods sector, 1/3 মানে কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 33.3, তাহলে 120 অ্যান্সার কী হলো আমাদের, বোম্বে। 121, ইনফ্লেশন হলে কারা লাভবান হয়, কারা গেনার হয়, কারা লুজার হয়, বলছে ক্রেডিটার্স আর লুজার অ্যান্ড বরোয়ার্স আর গেনার্স। ইনফ্লেশন হওয়া মানে, ইনফ্লেশন হলে আমরা কি জানি, যারা ফিক্সড ইনকাম গ্রুপ, যাদের ইনকামটা ফিক্সড তারা হচ্ছে লুজার। তার কারণ তাদের রিয়েল ইনকাম কী হয়, ফল করে, ইনফ্লেশন হওয়ার ফলে রিয়েল ইনকাম কী হয়, ফল করে, যার ফলে লুজার। আর যারা হচ্ছে বড়োয়ার, ডেটর আর বড়োয়ার যারা, তারা হচ্ছে গেনার। তার কারণ তারা হচ্ছে কম রিয়েল ইন্টারেস্ট পে করে, নমিনালে একই, ধর 9% ইন্টারেস্টে টাকা ধার করেছিল, 9%ই পে করছে, কিন্তু 9-এর আগে যা ভ্যালু ছিল, ইনফ্লেশনের ফলে 9-এর ভ্যালু কিন্তু কমে গেছে। কমে যাওয়া মানে তারা তো কম ভ্যালুই পে করছে রিয়েল সেন্সে, তাহলে রিয়েল ইন্টারেস্ট কী হচ্ছে, কম পে করছে তারা, সেই জন্য তারা হচ্ছে গেনার। কারা, বড়োয়ার বা ডেটার। আর ফিক্সড ইনকাম গ্রুপ, তাদের রিয়েল ইনকাম ফল করে, যার ফলে তারা লুজার। এখানে কি বলছে, ক্রেডিটার্স আর লুজার, বরোয়ার্স আর গেনার, ঠিক, রাইট। তো আর কিছু দেখার দরকার নেই আমাদের, তাহলে কী হবে, 121A। এইগুলো তুমি কোশ্চেন দেখলে, অপশান দেখার সাথে সাথে স্টপ, অ্যান্সার, কোশ্চেন দেখবে অ্যান্সার হয়ে গেল। নেক্সট, মানিটারি পলিসিজ রিলেটিভ স্ট্রেংথ ইন টাইমিং বিজনেস সাইকেল ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করে না, সবসময় মনে রাখবে, বলছে মানিটারি পলিসি রিলেটিভ স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করবে না, ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর মানি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর মানি। তার মানে ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড ফর মানি, তার মানে উপরে হবে কি, নিউমারেটরে কি হবে, proportional change in the quantity demanded, quantity of money demanded, proportional change in the quantity of money demanded by মানে divided by the
নিচে কি হবে প্রপোর্শনাল চেঞ্জ ইন ইন্টারেস্ট রেটস, প্রপোর্শনাল চেঞ্জ ইন ইন্টারেস্ট রেটস। তাহলে উপরে কি থাকলো, উপরে কি হলো আমাদের ডিএম বাই এম বাই আই বললাম ডিআই বাই আই। ডিএম বাই এম মানে হচ্ছে কি না প্রপোর্শনাল চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ মানি ডিমান্ডেড, এম মানে মানি। নিচে ডিআই বাই আই মানে এটা হচ্ছে কি প্রপোর্শনাল চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট। ধরো ডিমান্ড ফর মানি, বিজনেস সাইকেলকে যদি আমাকে ওভারকাম করতে হয়, বিজনেস সাইকেল থেকে যদি ইকোনমিকে ওভারকাম করতে হয়, ট্যামিং দ্য বিজনেস সাইকেল ডিপেন্ডস অন দ্য, তার মানে ইকোনমিতে কী করতে হবে, মানি সাপ্লাই কী করতে হবে, ইনক্রিজ করতে হবে। মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে তার মানে জনগণের আয় বাড়বে, ইনকাম বাড়লে তাদের কী হবে, তাদের ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে ইকোনমিক অ্যাক্টিভিটিস কী হবে, রিকভারি করবে, তাহলে বুস্ট আপ করতে শুরু করবে। তাহলে বিজনেস সাইকেলের ট্যামিং অফ বিজনেস সাইকেল থেকে ইকোনমি কী করা যাবে, রিকভারি করা যাবে। এবার আমি বলছি ডিমান্ড ফর মানি যদি লেস ইন্টারেস্ট ইলাস্টিক হয়, লেস ইন্টারেস্ট ইলাস্টিক কোনটা না ডিমান্ড ফর মানি। লেস ইন্টারেস্ট ইলাস্টিক মানে হচ্ছে ইন্টারেস্ট রেট যে প্রপোর্শনে ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে, ডিমান্ড ফর মানি মানুষের মধ্যে যে অর্থ ধরে রাখার যে প্রবণতা, ডিমান্ড ফর মানি কী হবে তার থেকে কম পার্সেন্টেজে কী হবে চেঞ্জ হবে, লেস ইন্টারেস্ট ইলাস্টিক বলেছে। তার মানে ডিনোমিনেটর যে রেটে চেঞ্জ হবে নিউমারেটরের ভ্যালু তার থেকে কম রেটে চেঞ্জ হবে, তবে তো লেস হবে, লেস ইলাস্টিক মানে লেস দেন 1 হবে। তার মানে দেখো ইন্টারেস্ট যদি লেস ইন্টারেস্ট ইলাস্টিক হয়, লেস ইন্টারেস্ট ইলাস্টিক হয়, ডিমান্ড ফর মানি যদি লেস ইন্টারেস্ট ইলাস্টিক হয়, তার মানে হচ্ছে ইন্টারেস্ট রেট যদি ফল করে, লার্জার যদি ফল করে, লার্জার ইজ দ্য ফল ইন ইন্টারেস্ট রেট, তার মানে দেশে মানি সাপ্লাইয়ের পরিমাণ তোমার আমার মধ্যে অর্থ ধরে রাখার প্রবণতা বাড়বে, ডিমান্ড ফর মানি বাড়বে, কিন্তু ইন্টারেস্ট যে হারে কমছে, ইন্টারেস্ট যে হারে কমবে তাহলে ডিমান্ড কমছে, তাহলে ডিমান্ড ফর মানি কী হবে তার থেকে অনেক কম হারে কম। তার মানে হচ্ছে কী হবে, মানি সাপ্লাই কী হবে ইকোনমিতে কী হবে ইনক্রিজ করবে। তার মানে দেখো লার্জার ফল ইন দ্য ইন্টারেস্ট, লার্জার ফল ইন দ্য ইন্টারেস্ট রেট, তার মানে ইন্টারেস্ট যদি বেশি হারে ফল করে, সাধারণভাবে চিন্তা করো ইকোনমিতে ইনভেস্টমেন্ট কী হবে, ইন্টারেস্ট বেশি হারে যদি কমে তার মানে ইনভেস্টমেন্ট কী হবে ইকোনমিতে বাড়বে, তার মানে হচ্ছে হায়ার ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইনক্রিজ হওয়া মানে প্রোডাকশান অ্যাক্টিভিটিস কী হবে, উৎপাদন কাজকর্ম কী হবে সেটাও বৃদ্ধি পাবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়া মানে ইকোনমি কী হবে বিজনেস সাইকেলের টাইমিং থেকে কী হবে রিকভারি করা যাবে। আর ইন্টারেস্ট যদি মোর ইলাস্টিক হয়,
মোর ইন্টারেস্ট ইলাস্টিক ইজ দ্য ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানি যদি মোস্ট ইন্টারেস্ট ইলাস্টিক হয়, তার মানে ইন্টারেস্ট রেট যদি স্মলার ফল করে, কম কমে ইন্টারেস্ট রেট, স্মলার ইজ দ্য ফল ইন ইন্টারেস্ট রেট, মানি সাপ্লাই কী হবে? কমে যাবে। মানি সাপ্লাই কী হবে? কমবে। তার মানে স্মল ফল ইন দ্য ইন্টারেস্ট রেট লিডস টু আ স্মলার ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। মানি সাপ্লাই কমছে মানে ইনভেস্টমেন্ট কী হবে? বাড়বে, কিন্তু খুব কম হারে বাড়বে। স্মলার ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট স্মলার হওয়া মানে কী হবে? প্রোডাকশানও স্মল রেটে, খুব লো রেটে বাড়বে। আর মানিটারি পলিসি হচ্ছে হাইলি এফেক্টিভ হবে যদি ডিমান্ড ফর মানি ইজ পারফেক্টলি ইন্টারেস্ট ইনইলাস্টিক হয়। ডিমান্ড ফর মানি যদি পারফেক্টলি ইন্টারেস্ট ইনইলাস্টিক হয়, তার মানে ইন্টারেস্ট রেট ফল করলেও ডিমান্ড ফর মানির ওপর তার কোনো এফেক্ট থাকবে না। তার মানে পুরোটা ইন্টারেস্ট ফল করা মানে আমার আগে আমি যা মানি ডিমান্ড করতাম এখনও সেম ডিমান্ড করছি ধরে রাখার জন্য, ফর ট্রানজ্যাকশান পারপাস অর প্রিকশনারি পারপাস ডিমান্ড। তো মানুষ তো কী করে? মানি ডিমান্ড করে এই কারণে, স্পেকুলেশন, প্রিকশনারি পারপাস আর ডেলি ট্রানজ্যাকশান পারপাস। পারফেক্টলি ইন্টারেস্ট ইনইলাস্টিক হওয়া মানে ইন্টারেস্ট রেট যদি ফল করে, তার মানে আমার ডিমান্ড ফর মানি যা ছিল তাই থাকবে, নো এফেক্ট। তার মানে এন্টায়ার কী হবে? ইন্টারেস্ট কমা মানে কী হবে? এন্টায়ারটা কী হবে? মানি সাপ্লাই ইকোনমিতে কী হবে? বৃদ্ধি পাবে। মানি সাপ্লাই বৃদ্ধি পাওয়া মানে ইনভেস্টমেন্ট বাড়বে, তার মানে প্রোডাকশন অ্যাক্টিভিটিস বাড়বে। আলটিমেট এক কথায় আমরা বলবো রিলেটিভ স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করে? তারে না সাইজ অফ দ্য ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ মানি ডিমান্ড। অপশান সি। ফাইন্ড, নেক্সট দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অড ওয়ান আউট বলেছে ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স। অ্যান্সার কী হবে? সি। কারণ ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স তিনটেই হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, জিএসটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। যেহেতু অড ওয়ান বলেছে তাহলে অ্যান্সার কী হবে? সি, জিএসটি। জেনারেলি নেক্সট কোয়েশ্চেন 124, জেনারেলি regarded as the true index of economic growth. Economic growth measure true index কি? আমরা সহজ কোয়েশ্চেন আমরা জানি যে ইনক্রিজ ইন রিয়েল পার ক্যাপিটা ইনকাম। রিয়েল পার ক্যাপিটা ইনকাম আমরা ক্লাসে বলি রিয়েল পার ক্যাপিটা ইনকাম যদি অপশানে না থাকে তখন বাদ দিয়ে আমরা আনসার কী করবো? রিয়েল জিডিপি গ্রোথ। ট্রু ইন্ডিকেটার অলওয়েজ রিয়েল পার ক্যাপিটা ইনকাম। আছে কিনা দেখো, কি আছে এখানে? ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস, না সাস্টেন ইনক্রিজ ইন রিয়েল পার ক্যাপিটা ইনকাম, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম এর কারেন্ট প্রাইসেস ওভার টাইম। আমি বলছি রিয়েল পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ বলেছি আমি, তার মানে অপশান বোম্বে। নেক্সট কী আছে দেখো, হাই পাওয়ার মানি। হাই পাওয়ার মানি বা আমরা কি বলি? মানিটারি বেস বলি বা রিজার্ভ মানি বলা হয়। রিজার্ভ মানি বলা হয়, তাই তো? তাহলে হাই পাওয়ার মানি কী হবে? বা রিজার্ভ মানি, যেটা হাই পাওয়ার মানি অলসো নোন এজ রিজার্ভ মানি অর মানিটারি বেস অর বেস মানি। তার মানে কারেন্সি ইন সার্কুলেশন,
ব্যাংকার্স ডিপোজিট উইথ দ্য আরবিআই প্লাস আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই। দেখো কোথায় আছে, কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ দ্য আরবিআই, ব্যাংকের ডিপোজিট আরবিআইয়ের কাছে থাকে, প্লাস আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই। আদার ডিপোজিটস মানে হচ্ছে নন ব্যাংক লায়াবিলিটি, ব্যাংকের ডিপোজিট ছাড়া আদার যে সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক বাদ দিয়ে আদার যে সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্টারন্যাশনাল এজেন্সিজ বা গভর্নমেন্টের যে পরিমাণ টাকা আরবিআইয়ের কাছে জমা থাকে তাকে আমরা বলি কি আদার ডিপোজিটস বলি। এই জন্য মনে রাখার জন্য সহজ কথা আমরা কি বলি, নন ব্যাংক লায়াবিলিটি। ডিপোজিট মানে তোমাকে ফেরত দিতে হবে। তাহলে 125 অ্যান্সার কী হবে, সি। 126 কী আছে, আন্ডার মনরেগা MGNREGS guarantees provided কি বলা হচ্ছে, at least 100 days of guaranteed wage employment to every household whose adult members volunteer to do unskilled manual work, আনস্কিল ম্যানুয়াল ওয়ার্ক। তাহলে কী হবে, 126-এর অ্যান্সার হচ্ছে সি। এই নেক্সট যে কোশ্চেনটা খুব গণ্ডগোলের কোশ্চেন বুঝলে, 127 বলছে ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য রেকমেন্ডেশনস মেড বাই দ্য 15th ফাইন্যান্স কমিশন ইন ইজ রিপোর্ট ফর দ্য অ্যাওয়ার্ড পিরিয়ড 2021-22 to 25-26 relating to the grants in aid of the states amounting to, বলছে grants in aid to the states কত টাকা বলা হয়েছে, 15 ফাইন্যান্স রেকমেন্ডেশন কত না, টোটাল হচ্ছে 10,33,062 crore। 21-22 থেকে 25-26 5 বছরে গ্রান্টস ইন এইড টু দ্য স্টেটস, এই অ্যামাউন্টটা কত, 15 ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশন অনুযায়ী এই সময়কালে কত টাকা যাবে স্টেটে গ্র্যান্ট ইন এইড হিসাবে না, 10,33,062। কোথাও তো অপশান নেই বাবা এখানে। এই যে গ্রান্টস ইন এইড যেটা টু দ্য স্টেটস, এর আবার সাব ভাগ করা আছে টোটাল একে, এটা তো মেইন ক্যাটাগরি, সেখানে ভাগ করে কি বলে, সেখানে আছে রেভিনিউ ডেফিসিট গ্রান্টস, স্টেটকে রেভিনিউ ডেফিসিট গ্রান্টস সেটা হচ্ছে বলা হচ্ছে 2,94,514 crore। লোকাল গভর্নমেন্ট গ্রান্টস rupees 4,36,361 crore। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রান্ট, সেখানে একটা অ্যামাউন্ট বলা আছে, সেক্টর স্পেসিফিক গ্রান্টস, স্টেট স্পেসিফিক গ্রান্টস, সেখানে অ্যামাউন্ট বলা আছে, টোটাল কত তাহলে 10,33,062 টাকা। এটা হচ্ছে 5 বছরে গ্রান্টস ইন এইড টু দ্য স্টেটস, কোথাও বলা নেই কিন্তু। এখানে যেটা অ্যাকচুয়ালি যে ডেটা আছে, ডেটাগুলো আছে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 3 লাখ রুপিস, 3 লাখ করোড়। কারণ নান অফ দিস তো অপশান নেই, তারা বাধ্য হয়ে অ্যান্সার এটা করতেই হবে আমাদের। আমরা কোনটা করব না, দেখো রেভিনিউ ডেফিসিট গ্রান্টস টু দ্য স্টেটস, রেভিনিউ ডেফিসিট গ্রান্টস টু দ্য স্টেটস, সেখানে কত বলা হচ্ছে 2,94,514 crore, তাও নিয়ার অ্যাবাউট 3 লাখ crore। ওটাই এখানে অ্যান্সার করে দাও, কিছু করার নেই। তাহলে 127 কি হলো, দিল্লি বলছে সাইমালটেনিয়াসলি বাইং আ কারেন্সি ইন ওয়ান মার্কেট অ্যান্ড সেলিং ইন অ্যানাদার মার্কেট ইজ কল্ড,
তুমি ওয়ান মার্কেটে কোনো এক কারেন্সি কিনে বেশি দামে অন্য মার্কেটে যদি বিক্রি করো, এই যে তুমি প্রফিটটা করলে, এটাকে বলা হয় আরবিট্রেজ বলা হয়। আরবিট্রেজ মানে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, কোনো একটা প্রোডাক্ট কোনো একটা মার্কেটে যে দামে কিনলে অন্য মার্কেটে তার থেকে বেশি দামে বিক্রি করে তুমি যা গেইন করবে সেটাকে আমরা কি বলি? আরবিট্রেজ বলি। তাহলে এখানে অ্যান্সার 128 কি বলা আছে? সাইমালটেনিয়াসলি বাইং আ কারেন্সি ইন ওয়ান মার্কেট অ্যান্ড সেলিং ইন অ্যানাদার মার্কেট ইজ কল্ড কি হবে? আরবিট্রেজ। দিল্লি। স্পেশাল ইকোনমিক জোন, ইন্ডিয়াতে যে মডেল ফলো করা হয় সেটা কোন মডেল? আমরা জানি চায়না মডেল। কি জানি আমরা? চায়না। কারণ আমরা জানি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট and the most famous says are founded by the government of the People's Republic of China under Deng Xiaoping in early 1980s. পরবর্তীকালে বিভিন্ন দেশে সেটা তৈরি হয়, ব্রাজিল, ইন্ডিয়া, ইরান, জর্ডান এটসেট্রা এটসেট্রা। তাহলে ইন্ডিয়াতে আমরা যে মডেলটা ফলো করি সেটা চায়না মডেল। নেক্সট কী আছে দেখো, হাই পাওয়ার মানি ইজ অলসো নোন অ্যাজ হাই পাওয়ার মানি। আমি বলেছিলাম হাই পাওয়ার মানিকে আমরা কি বলি? মানিটারি বেস অর বেস মানি। তাহলে এখানে কী হবে? হাই পাওয়ার মানি ইজ অলসো নোন অ্যাজ রিজার্ভ মানি और मॉनिटरी बेस और बेस मानी। কি হলো? 130 বোম্বে, 31 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কি হবে? ভেরিয়েন্ট, সিম্পল ভেরিয়েন্ট অফ হ্যারোডোমার মডেল। দুটো আছে, সিম্পল হ্যারোডোমার মডেল আর সিম্পল ভেরিয়েন্ট অফ হ্যারোডোমার মডেল। এখানে অ্যান্সার কী হবে আমাদের? কারণ কি বলা হয়েছে না, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে বলা গিয়ে ইট ওয়াজ অ্যান অ্যাডজাস্টেড ভেরিয়েন্ট অফ দ্য হ্যারোডোমার মডেল উইথ নট মেনি চেঞ্জেস। তার মানে সিম্পল ভেরিয়েন্ট অফ হ্যারোডোমার মডেল। প্ল্যান হলিডে ফর 3 ইয়ার্স, তোমরা জানো এটা 1966 থেকে 69 আফটার থার্ড 5 ইয়ার প্ল্যান। 132C, আমি আগেই ক্লাসে বলেছি আজকেই যে ইন্ডিয়াজ এক্সচেঞ্জ রেট ফলোজ, কি বলেছিলাম আমি? ম্যানেজড ফ্লোট। শুধু ফ্লোট নয়, আমি কি বলেছি? আরবিআই যদি ইন্টারফেয়ার করতে পারে সেই জন্য আমরা বলেছি ম্যানেজড ফ্লোট। ইন্ডিয়া ফেসড আ সিরিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম। সবাই জানো যে ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস রিচড ইটস ক্লাইম্যাক্স কবে? 1990-91, 90-91তে। কারণ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ক্যাড, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রিচড আ ম্যাক্সিমাম অফ 3.26% of the GDP. Current account deficit reached a maximum of 3.26% of GDP. So 134 answer Bombay. Clear? তারপরে কি আছে? PN প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, PM স্বনিধি স্কিম কবে লঞ্চ হয়? আমরা জানি 2020-তে। বলছে রিসেন্টলি লাইটিং 2। এই স্কিমের মেন এম কি আমরা বলেছিলাম? স্কিমের মেন এম কি না? প্রোভাইডিং ওয়ার্কিং ক্যাপিটাল, অ্যাফোর্ডেবল ওয়ার্কিং ক্যাপিটাল লোন, অ্যাফোর্ডেবল ওয়ার্কিং ক্যাপিটাল লোন টু স্ট্রিট ভেন্ডার্স
যাতে তারা বিজনেসটা চালু করতে পারে, টু রিজিউম দেয়ার বিজনেস ইন দ্য আরবান এরিয়াস or peri-urban or rural area that is COVID-19 এর জন্য due to adversely affected due to COVID-19 lockdown, তার মানে providing affordable working capital loan to street vendors. তাহলে কোথায় আছে দেখো পেজ 135, তাহলে অ্যান্সার কি হবে? অপশান সি, provide working capital loan to urban street vendors to resume their businesses. Next 136 কি বলেছে? In order to reduce the impact of the shock caused by the COVID-19 second wave and start the recovering economy, Government of India announced additional relief measures. বলছে কোনটা স্টিমুলাস প্যাকেজের মধ্যে পড়ে না, সবগুলোই তো পড়ে। এখানে বলছে নন রিলিজ অফ ক্লাইমেট রেজিলিয়েন্ট স্পেশাল ট্রেডস ভ্যারাইটিস। নন কি বলেছে এখানে? তাহলে যে কোভিড-19 জন্য যে স্টিমুলাস প্যাকেজ সরকার অ্যানাউন্স করেছিল তার মধ্যে এ বি ডি সবই আছে, নেই কোনটা? সিতে কি বলা হচ্ছে? উল্টো, রিলিজ অফ ক্লাইমেট রেজিলিয়েন্ট স্পেশাল ট্রেড ভ্যারাইটিস। এখানে বলছে নন রিলিজ বলেছে, তাহলে 136 আনসার কি হবে? সি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন বাদ দাও, হয়ে গেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফরেস্ট রিজার্ভ ইন ইন্ডিয়া? ফরেস্ট রিজার্ভের মধ্যে কি থাকে আমরা কি বলে ক্লাসে, এগুলো কমন কোয়েশ্চেন, বিশেষ আগে প্রিভিয়াস ইয়ারও এসছে। ফরেন কারেন্সি অ্যাসেটস, gold holdings with RBI, gold holdings with RBI, reserve trench special drawing right SDR আর কি reserve trench position with IMF. These are the components of India's forest reserve. তাহলে বাইরে কোনটা আছে দেখো? সিলভার হোল্ডিং অফ দ্য আরবিআই, তাহলে 137 অ্যান্সার হচ্ছে সি। ফরেন রিজার্ভের মধ্যে কি আছে? ইন্ডিয়ার কী কী কম্পোনেন্ট আছে? ফরেন কারেন্সি অ্যাসেটস, গোল্ড হোল্ডিংস উইথ আরবিআই, IMF আর্টিফিশিয়াল কারেন্সি দ্যাট ইজ দ্য স্পেশাল ড্রয়িং রাইট SDR, আর রিজার্ভ RTA রিজার্ভ ট্রেঞ্চ RTP রিজার্ভ ট্রেঞ্চ পজিশন উইথ IMF, reserve trench position with IMF. All of the following are international reserve except, একই ঘুরিয়ে কোশ্চেন দেওয়া, যে ফরেস্ট রিজার্ভের যারা কম্পোনেন্টগুলো জানে একই কোশ্চেন, উপরে মোরলেস ঘুরিয়ে সেকেন্ড কোশ্চেন বলছে অল অফ দ্য ফলোইং আর ইন্টারন্যাশনাল রিজার্ভস এক্সেপ্ট কি বলেছে এখানে? SDR গোল্ড, SDR যে ফরেস্ট রিজার্ভের কম্পোনেন্ট, গোল্ডও কম্পোনেন্ট, ফরেন কারেন্সি অ্যাসেটসও কম্পোনেন্ট। তিনটে যেহেতু কনফার্ম জানি তাহলে অ্যান্সার কী হবে? সি। ফরেন ক্রেডিট ফরেস্ট রিজার্ভের মধ্যে আসে না ক্রেডিট। 139 ইন্ডিয়াস ফোর্থ প্ল্যান কুড নট বি লঞ্চড অন দ্য টাইম ডিউ টু, মানে থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে তো ইন্ডিয়াতে ফোর্থ প্ল্যান স্টার্ট হয়নি, 3 বছরের প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল। কেন না? থার্ড 5 ইয়ার প্ল্যানে ইন্ডিয়া ফেস 2 কনজিকিউটিভ কনফ্লিক্ট, ইন্দো চায়না ওয়ার
Indo-China conflict 1962, Indo-Pak conflict 1965, and poor monsoon, severe drought during 1964-65 and 65-66, 2 বছর। থার্ড প্ল্যানের লাস্ট 2 বছর পুয়ার মনসুন, সিভিয়ার ড্রট ছিল ইন্ডিয়াতে। সেই জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড 5-year প্ল্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ নট প্রিপেয়ার টু লঞ্চ দ্য ফোর্থ 5-year প্ল্যান। সেই জন্য টু মেনটেন দ্য পেস অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট which has started during first, second and third 5-year plan, Indian government first time adopted 3 annual plans, that is 1966, 67, 67, 68 and 1968, 69. So, in 1966 to 69, during this period, no regular plan has been done in India. Regular plan matlab 5-year plan. That is why 1966-69 termed as a plan holiday. The plan কেন লঞ্চ হয়নি? আমি কি বললাম, ভারত চীন যুদ্ধ, অ্যাগ্রেশন 1962, চায়না পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 1965, আছে অপশান সি। শুধু পুয়ার মনসুনটা নেই, ঠিক আছে, আনসার কী হবে? বোথ 139C। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সিরিয়াস এফোর্টস টু, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস সিরিয়াস এফোর্টস টু অ্যালিভিয়েট পভার্টি began with the famous slogan, to alleviate poverty began with the famous slogan of 1971. Indira Gandhi gave the call of Garibi Hatao. Garibi Hatao 19 দেওয়া 1971 এ, তাহলে কী হবে? অ্যান্সার বোম্বে, গরিবি হটাও অফ দ্য 1970s। নেক্সট 141 বলেছে আন্ডার দ্য, ওই বলেছিলাম কোশ্চেন আমি আগে ডিসকাস করেছি, আন্ডার দ্য ম্যানেজড ফ্লোট এক্সচেঞ্জ রেট সিস্টেম the RBI can intervene in foreign exchange markets too. কি বলেছিলাম? শর্ট রান ফ্লাকচুয়েশনকে ওভার স্মুথ আউট করার জন্য আরবিআই কী করে? এক্সচেঞ্জ রেট কী করে? ইন্টারভেন করে এক্সচেঞ্জ মার্কেটে। তাহলে 141A, ফিসকাল পলিসি ইজ উইকেন্ড, দুর্বল কখন হবে? না, দেশে যদি সরকারি ঋণের পরিমাণ যদি খুব বেশি হয়, সরকারি ঋণের পরিমাণ যদি খুব বেশি হয়, তার মানে সরকারের ঋণের পরিমাণ বেশি হওয়া পরে সরকার যা আয় করবে তার মেজর পার্টই ইন্টারেস্ট পে করতে চলে যাবে। মেজর পার্ট যদি ইন্টারেস্ট পে করতে চলে যায়, তাহলে সরকারের অর্থনৈতিক উন্নয়ন হবে কি করে? তার জন্য তো আবার বাধ্য হয়ে ধার করতে হবে, তার ধারের পরিমাণটা আরও কী হবে? বৃদ্ধি পাবে। তার মানে সেখানে কী হবে? ফিসকাল পলিসি কী হবে? দুর্বল হবে। ফিসকাল পলিসি মানে তো আয় ব্যয়, কিসের জন্য? টু অ্যাক্সিলারেট দ্য ইকোনমিক গ্রোথ, টু মেনটেন দ্য প্রাইস লেভেল স্টেবিলিটি, অ্যাটেনমেন্ট অফ ফুল এমপ্লয়মেন্ট লেভেল এটসেট্রা। তো সেখানে ঋণের পরিমাণ যদি বেশি হয় আর দেশে কী হবে? সুদ পরিশোধ করতে চলে গেলে অর্থনৈতিক উন্নয়ন বলে আর কিছু হবে না, ঋণের ফাঁদে জড়িয়ে যায়। পাবলিক ডেট, ইয়েস। দেশ থেকে যদি ক্যাপিটাল ফ্লাইটে ফিয়ার থাকে, যে দেশ থেকে ইনভেস্টমেন্ট কী হতে পারে? ক্যাপিটাল ফ্লাইট যদি উইথড্র হয়ে যাওয়া, যে কোনো সময় উইথড্র হয়ে যাওয়ার যদি ভয় থাকে, তার সরকার কনফার্ম না আমার দেশে যে বিদেশি বিনিয়োগ এসে সেটা স্থায়ী কিনা, স্টেবল কিনা, স্টেবল হবে কিনা। যদি সবসময় এই ভয়টা দেয়, ক্যাপিটাল ফ্লাইট কী হতে পারে? ক্যাপিটাল যে দেশ থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে এই মনিটারি পলিসি কী হবে? উইকেন্ড হবেই। ইন্টারেস্ট সেন্সিটিভনেস অফ ইনভেস্টমেন্ট, অবশ্যই। তাহলে ABC সবগুলোই যা দায়ী, সবগুলোই যদি অস্তিত্ব থাকে, প্রেজেন্স থাকে, মনিটারি পলিসি কী হবে? ফিসকাল পলিসি কী হবে? উইকেন্ড হয়। তাহলে 142 দিল্লি। অ্যানাদার নেম গিভেন টু আউটসোর্সিং কী হবে? অফশোরিং। 143C, বাকি তো আর যেগুলো হবে না। 144
power of the RBI to fix the CRR has given under, খুব ভালো কোয়েশ্চেন, is given under, এখানে বলছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট, ফাইন্যান্স অ্যাক্ট। আমরা কি জানি না, as per the amendment subsection 1 of section 42 of the RBI Act 1934 to the needs of securing monetary stability in the country, RBI prescribes CRR for scheduled banks without any floor or ceiling rate. কবে থেকে, তার মানে কি হবে, পাওয়ার অফ দ্য আরবিআই টু ফিক্স দ্য সিআরআর হ্যাজ বিন গিভেন আন্ডার কি হবে, amendment, as per the amendment subsection 1 section 42 of the RBI Act 1934, তাহলে অ্যান্সার 144 কি হবে, অ্যান্সার সি, not Banking Regulation Act. Presently the most common tool with the RBI to influence the interest rate. আমরা যদি ভারতবর্ষে ইনফ্লেশন আরবিআই কী করে ইন্টারেস্ট রেটকে ইনফ্লুয়েন্স করার জন্য কোন টুলটা সবচেয়ে বেশি ইউজ করে, আমরা জানি সিঙ্গেল পলিসি টুল, মনিটারি পলিসি টুল, যেটাকে বলে রেপো রেট। রেপো রেটকে বলা হয় সিঙ্গেল মনিটারি পলিসি টুল। এই জন্য রেপো রেটই ম্যাক্সিমাম টাইম আরবিআই কী করে ইউজ করে। হলো 146 মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম, সবাই জানো টার্সিয়ারি সেক্টর। ভারতবর্ষের জাতীয় আয় সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে কে, টার্সিয়ারি সেক্টর, দ্যাট ইজ দ্য সার্ভিস সেক্টর। যদি আমরা 22-23 বাজেট দেখি, সেখানে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরের শেয়ার কত, 18.3%, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের শেয়ার হচ্ছে 31%, তাহলে সার্ভিস সেক্টরের শেয়ার কত, 50.7% ফর 2020-23। তাহলে কী হবে, টার্সিয়ারি সেক্টর। দ্য এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আন্ডারলাইং দ্য মনরেগা মানে MGNREGS ইজ অলওয়েজ কী হবে, ডিমান্ড ডিভেন। কাজের চাহিদা হলেই কী করতে হবে, কাজ সরকার কী করবে, কাজ প্রোভাইড করবে। এই জন্য ওখানে কী বলা হচ্ছে, MGNREGS is a demand driven scheme that guarantees 100 days of unskilled work per year for every rural household that wants it. তার মানে ডিমান্ড ফর ওয়ার্ক, ডিমান্ড ফর ওয়ার্ক। এই জন্য আরবি সেই ডিমান্ড ফর ওয়ার্কের ক্ষেত্রে কী হবে না, গভর্নমেন্ট কী হবে, ফান্ড অ্যালোকেট করবে, তার এগেনস্টে কী হবে, জনগণকে কী হবে, 100 দিনের কাজ, ন্যূনতম 100 দিনের কাজ, গ্যারেন্টেড কাজ কী হবে, প্রোভাইড করবে। সেই জন্য ডিমান্ড ড্রিভেন স্কিম বলি আমরা। ডিমান্ড ড্রিভেন ওয়েজ এমপ্লয়মেন্ট জেনারেশন বলা হয়। তাহলে অ্যান্সার কী হবে, ডিমান্ড ড্রিভেন। দ্য মেন ফাউন্ডেশন অফ 5-year প্ল্যান কী হবে, সি হ্যারোড ডোমার 1 সেক্টর মডেল, লিওনটিয়েভ ইনপুট আউটপুট মডেল অ্যান্ড কনজামশন সাব মডেল। 148 কী হবে, সি 148 কী হবে, সি। তারপরে কি আছে, নীতি আয়োগ, এ তো সহজ কোশ্চেন। এবার নীতি আয়োগ কেম ইন্টু অপারেশন 1 January 2015, সেটা বাই কার মাধ্যমে, বাই আ ক্যাবিনেট রিজলিউশন
তাহলে 149C 150A banks are required to maintain a certain, এটাও previous year এর question, banks are required to maintain a certain ratio between their cash in the hand and total assets is called cash in hand and total assets is called কি হবে SLR, সরি SLR অন্য জায়গায় অ্যান্সার করা হয়ে গেল। কি হবে SLR, কোথায় আছে স্ট্যাচুইটরি লিকুইডিটি রেশিও, অপশান এ স্ট্যাচুইটরি লিকুইডিটি রেশিও 151, অ্যান্সার কি হবে এ। তারপরে কি বলেছে, এই কোশ্চেনটা একটা বিতকুটে কোশ্চেন, তারপরে একটা খেয়াল রাখো, হুইচ ইয়ার ইজ কনসিডার এজ গোল্ডেন ইয়ার, আমি তো কোথাও তো দেখতে কখনো শুনিনি গোল্ডেন ইয়ার অফ ফিসকাল ডিসিপ্লিন ইন্ডিয়ার, আবার 2010 ডিকেড বলছে ডিউরিং দ্য 2010s, 2010-এর দশকে ভারতবর্ষে কোন ইয়ারটাই কনসিডার করা হয়েছিল অ্যাজ এ গোল্ডেন ইয়ার অফ ফিসকাল ডিসিপ্লিন। আমি কোথাও শুনিনি, যদিও কোথাও হয়তো কোনো না কোথাও জায়গায় টার্মটা হয়তো ইউজ হয়েছে, তিনি পরীক্ষক তিনি কোশ্চেন করেছেন ওখান থেকে। ফিসকাল ডিসিপ্লিন মানে কি, এইটা যদি বলছি তাহলে একটু আমি অ্যান্সার, আমি আমার লজিকে এটা অ্যান্সার করার চেষ্টা করব আমরা। ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সরকারের কি না স্ট্রেনথেনিং দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য গভর্নমেন্ট, strengthening the financial position of the government, that is to reduce the fiscal deficit as well as revenue deficit, দুটোরই ঘাটতি কমা, রাজকোষে ঘাটতি আর রাজস্ব ঘাটতি, দুটো ঘাটতি কি করতে হবে সরকারকে কমাতে হবে। ফিসকাল ডেফিসিট অ্যাজ ওয়েল অ্যাজ রেভিনিউ ডেফিসিট দুটোই কমাতে হবে, প্লাস গভর্নমেন্ট লায়াবিলিটিস, সরকারের ধারের পরিমাণও যেন কি হয় গ্র্যাজুয়ালি কমে, কারণ সরকার ধার করে যাবে, বছরের পর বছর ধারের পরিমাণ বেড়ে যাবে আর ইন্টারেস্ট দিনের পর দিন বাড়তে থাকবে, ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে একটা সময় আসবে সরকারকে ধারই করতে হবে শুধু ইন্টারেস্ট পে করার জন্য, প্রিন্সিপাল আর শোধ হবে না। তার মানে সেই দেশের সরকার ঋণের ফাঁদে জড়িয়ে গেল, যেমন গ্রিস হয়েছিল। সেটা তো ফিসকাল ডিসিপ্লিন নয়। সরকার যাতে মার্কেট থেকে যথেচ্ছ পরিমাণে ঋণ নিতে না পারে, টু রেস্ট্রিক্ট দ্য বরোয়িংস অফ দ্য গভর্নমেন্ট, সেই জন্য ভারতবর্ষে 2003-তে কি পাস হয় FRBM অ্যাক্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় 2003-তে, এবং কেম ইনটু ফোর্স রুলস সেটা কত 2004-এ, এবং 2004-05 ফাইন্যান্সিয়াল ইয়ারটা যে FRBM অ্যাক্ট কী হলো স্টার্ট হলো, কার্যকরী হলো। এই FRBM অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল, ফিসকাল ডিসিপ্লিন বলা হয়েছিল, ফিসকাল ডিসিপ্লিন, এবং সেখানে টার্গেট সেট করা হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল না রেভিনিউ ডেফিসিট কী হবে, এলিমিনেট হবে, জিরো বলা হয়েছিল। ফিসকাল ডেফিসিট কমে কী হবে 3% অফ জিডিপি হবে, হোয়াট এভার বি। কিন্তু গোল্ডেন, এখানে যে কোশ্চেন বলেছে দেখো গোল্ডেন ইয়ার অফ ফিসকাল ডিসিপ্লিন, আমার লজিক যেটা বলছে তথ্যগতভাবে যেটা বলার চেষ্টা করছি, যে 2002-03-তে ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট 2002-03-তে ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট কত ছিল না 5.9% অফ জিডিপি, 5.9% অফ জিডিপি, যেটা কমে 2007-08-এ কমে সেটা কত হলো 2.7% অফ জিডিপি, অনেক কমেছে। নট অনলি দ্যাট, ফিসকাল ডিসিপ্লিন মানে তো রেভিনিউ ডেফিসিট করে, ফিসকাল ডেফিসিট কমানো, রেভিনিউ ডেফিসিট কমানো, সরকারের লায়াবিলিটিও কমানো। ডেফিসিট কমলে অবশ্যই লায়াবিলিটি কমবে, ধারের পরিমাণ কমা মানে লায়াবিলিটি কমা।
আর রেভিনিউ ডেফিসিট সেম পিরিয়ডে অর্থাৎ 2002-তে রেভিনিউ ডেফিসিট 2002-03-তে রেভিনিউ ডেফিসিট কত ছিল সরকারের 4.4% অফ জিডিপি 4.4% অফ জিডিপি, যেটা কমে 2007-08-এ কত হয়েছিল না 1.1% অফ জিডিপি। তার মানে রেভিনিউ ডেফিসিট 4.4% থেকে কমে 2002-03-এ 4.4% কমে কত হলো 1.1% জিডিপি ইন 2007-08। ফিসকাল ডেফিসিট কমে কত হলো 5.9% ছিল 2002-03-তে, কমে কত হলো 7-8-এ 2.7% অফ জিডিপি। এবং টোটাল লায়াবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট টু জিডিপি রেশিও, টোটাল লায়াবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট টু জিডিপি রেশিও সেটা কত না 2003-তে যেখানে গভর্নমেন্ট লায়াবিলিটিস সেন্ট্রাল গভর্নমেন্টের লায়াবিলিটি কত ছিল 69.1% অফ জিডিপি। লায়াবিলিটি ধার সরকারে 69.1% অফ জিডিপি ছিল, সেটা কোন ইয়ারে না 2002-03 ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর 2007-08-এ সেটা কমে কত হয়েছে 56.8, ভালো 56.5 সরি, এই লায়াবিলিটিটা কমে কত হয়েছে 56.5% অফ জিডিপি। কবে না এই 2007-08-এ। তার ফিসকাল ডেফিসিট কমে কত হলো 2.7, রেভিনিউ ডেফিসিট কমে 1.1, সেন্ট্রাল গভর্নমেন্ট লায়াবিলিটি টু জিডিপি রেশিও কমে কত হলো 6.5। তার মানে পজিটিভ অ্যাসেসমেন্ট, পজিটিভ। তার মানে আমরা রেজাল্টের কি বলতে পারি, দ্য প্রসেস অফ ফিসকাল কনসলিডেশন কি হয়েছে বলো, রেজাল্টেড ইন ইমপ্রুভমেন্ট। আমি এই সেন্সে বলতে পারি 2007-08 এখানে যে অপশানগুলো আছে সেই রেসপেক্টে বলছি 2007-08 ইজ দ্য গোল্ডেন ইয়ার অফ ফিসকাল ডিসিপ্লিন। কারণ এই 2007-08-এ ফিসকাল ডেফিসিটও আশানুরূপ কমেছে, তার থেকে আশানু সরকার যে আশা করেছে তার থেকে বেশি হারে কমেছে। ফিসকাল ডেফিসিট রেভিনিউ দুটোই কমেছে এবং সরকার লায়াবিলিটি পরিমাণও কমেছে। সেই জন্য 7-8-কেও আমি বলছি গোল্ডেন ইয়ার অফ ফিসকাল ডিসিপ্লিন। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। আচ্ছা, মহালনবিস মডেল মানে হচ্ছে সেকেন্ড এফআইপি, ইন্ট্রোডাকশান অফ দ্য রোলিং প্ল্যান মানে জনতা গভর্নমেন্ট প্ল্যান। তাই তো, একটা জনতা প্ল্যান হলিডে 1966 থেকে 69, ইনক্লুসিভ গ্রোথ 11th। তাহলে প্রথম কী হবে সেকেন্ড, তার মানে সেকেন্ড মহালনবিস মডেল, তারপরে ডিক্লারেশন অফ প্ল্যান হলিডে, নেক্সট হচ্ছে রোলিং প্ল্যান, তারপরে ইনক্লুসিভ গ্রোথ। তার মানে এ সি বি ডি, এ সি বি ডি বোম্বে 153 বোম্বে। নেক্সট কি আছে
বলছে সেকেন্ড ইন দ্য সেকেন্ড ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাঙ্কস কতগুলো ছখানা ব্যাঙ্ক ন্যাশনালাইজড হয়েছিল 154 বোম্বে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অফ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক আমরা কি জানি রেশিও অফ ক্যাপিটাল টু রিস্ক অ্যাডজাস্ট ওয়েটেড রেশিও বা risk weighted assets, that is the option A. Capital adequacy ratio বা আমরা বলি capital to risk weighted asset ratio CRAR. তারপরে total capital divided by risk weighted assets, that is the market risk, credit risk plus operational risk. তিনটেকে কি বলা হয় ব্যাংকের রেসপেক্টে বলা হয় রিস্ক ওয়েটেড অ্যাসেটস। তাহলে 155A, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, ইজ আ বলেছে কোয়ালিটেটিভ, কী হবে মোরাল সুয়াসান। কোশ্চেন নাম্বার 157, ফেমা ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার, কবে হবে এখানে 1999 ফেমা। কী হবে ফেমা কত হবে 29 ডিসেম্বর 1999 কী হলো পার্লামেন্টে ফেমা পাস হলো। ডিসেম্বর 1999, তাহলে অ্যান্সার কী হবে এ। 57 আনসার কি হবে এ। তারপরে কি আছে ইন্ট্রোডিউস বলেছে যেহেতু ফেমা, সেই জন্য আমি 99 বললাম নি। ফেমা কিন্তু কেম ইন টু ফোর্স বলেনি, যদি কেম ইন টু ফোর্স হতো তাহলে 1 জুন 2000 পার্লামেন্টে বিল পাস হয়েছিল কবে 1999-এ। ফেমা অ্যাক্ট পাস হলো কবে 1999-এ, এবং আমি ডেটও বলেছি 29 ডিসেম্বর 1999। আমরা বলতে পারি ইন্ট্রোডিউসড। অ্যাকচুয়ালি পার্লামেন্টে বিলটা ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু বিলটা ইন্ট্রোডিউস হয় 1998-এ, কিন্তু ফেমা বিল ইন্ট্রোডিউস হয়েছিল কবে 4 অগাস্ট 1998। ফেমা বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়, পাস হয় পার্লামেন্টে কবে 29 ডিসেম্বর 1999। সেটা অ্যান্সার করা হয়েছে 1999। কেম ইন টু ফোর্স বললে তখন বলতাম 1 জুন 2000। যাই হোক 158, দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাঙ্ক লেন্ডস টু কমার্শিয়াল ব্যাঙ্ক ইজ নোন অ্যাজ, কী হবে ডিসকাউন্ট রেট। ওপেন মার্কেট অপারেশন তো হবে না, এসএল হবে না, রিজার্ভ রেটও হবে না। ডিসকাউন্ট রেট কি? ডিসকাউন্ট রেট হচ্ছে ইন্টারেস্ট রেট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক চার্জেস কমার্শিয়াল ব্যাঙ্কস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফর শর্ট টার্ম লোন। তাহলে ডিসকাউন্ট রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, অ্যাকচুয়ালি ফেডারেল রিজার্ভ, আমেরিকান ক্ষেত্রে টার্মটা ইউজ হয়, আমরা ইন্ডিয়াতেও হয়। তার মানে ডিসকাউন্ট রেট আমি কী বললাম, ডিসকাউন্ট রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক চার্জেস কমার্শিয়াল ব্যাঙ্কস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফর শর্ট টার্ম লোনস। হয়ে গেল। তাহলে অপশান সি। নেক্সট 159, ডিমানিটাইজেশন ইজ আ পার্ট অফ দ্য মনিটারি পলিসি অফ আ কান্ট্রি। ডিমানিটাইজেশন মানে উইথড্রল অফ কারেন্সি। ডিমানিটাইজেশন মানে কি অ্যাক্ট অফ ক্যান্সেলিং লিগ্যাল টেন্ডার স্ট্যাটাস অফ আ কারেন্সি। লিগ্যাল টেন্ডার স্ট্যাটাস মানে ফিয়াট কারেন্সির স্ট্যাটাস থাকবে না। লিগ্যাল টেন্ডার স্ট্যাটাস অফ আ কারেন্সি ইউনিট ইন সার্কুলেশন, তার মানে আমরা শর্টকাটে বলি উইথড্রল অফ কারেন্সি ফ্রম দ্য সার্কুলেশন।
তখন তাকে কি বলি আমরা ডিমানিটাইজেশন বলি। ডিমানিটাইজেশনের মেনলি উদ্দেশ্য কি না কাউন্টার ফেইট, নোটের কাউন্টার ফেট নকল, এটাই কি করা কমানো, টু কার্ভ দ্য কাউন্টার ফেটিং অফ দ্য কারেন্সি, টু প্রিভেন্ট টেরোরিস্ট ফাইন্যান্সিং, টু কন্ট্রোল ব্ল্যাক মানি অ্যান্ড অলসো কী বলে যে মানি লন্ডারিং, আর কি না ইনফ্লেশন। কারেন্সি তুলে নেওয়া হচ্ছে মার্কেট থেকে, তার মানে মার্কেটে কী হবে সাময়িক সময়ের জন্য কারেন্সি কী হবে ফল করবে, মানি সাপ্লাই ফল করবে। আরও সহজ কথায় বলো, তোমার আমার কাছে 500 টাকার নোট আছে, সরকার যদি বলে এই 500 টাকার নোট কাল থেকে আর কার্যকরী হবে না, এ কোনো লিগ্যাল স্ট্যাটাস থাকবে না, এটাকে মার্কেটে গিয়ে এক্সচেঞ্জ, ব্যাঙ্কে গিয়ে এক্সচেঞ্জ করতে হবে, তারপর তোমাকে তো 500 টাকার নোট যবে থেকে কার্যকরী হবে না বলে দিল তবে থেকে তো এর কোনো কাজ নেই আর। তারপর তোমার কাছে যে 500 টাকা ছিল আগে, যে ইনকাম যে ছিল সেটা হঠাৎ করে ফল করলো, তারপরে ডিসপোজেবল ইনকাম ব্যবহারযোগ্য আয়, খরচযোগ্য আয় কী হলো কমে গেল, তার মানে ডিমান্ড কমলো, ডিমান্ড কমলে কী হবে, ডিমান্ড কমলে দ্রব্যের দাম কী হবে কমবে। সেই জন্য আমরা বলি ডিমানিটাইজেশন। আদার পয়েন্ট টু কন্ট্রোল সিচুয়েশনস অফ ইনফ্লেশন, তাহলে কী হবে কন্ট্রোল অফ ইনফ্লেশন, মানি সাপ্লাই ইনক্রিজ করা নয়, ডিক্রিজ করা নয়। অল অফ দ্য অ্যাবাভ তো অ্যান্সার হবে না, যদি অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হতো তাহলে তার মানে এটাও তো রাইট হতো, ইনক্রিজ ইন দ্য সাপ্লাই অফ মানি টু দ্য পাবলিক, নট জনগণ মার্কেট থেকে মানি উইথড্র করে নিচ্ছি, তারপর জনগণের কাছে টাকার পরিমাণ বাড়বে না বরং কমে যাবে ইনস্ট্যান্ট। তো অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে, মিনস কন্ট্রোল অফ ইনফ্লেশন 159C। রেপো রেট, আমরা কি রেপো রেট অলওয়েজ গ্রেটার দ্যান দ্য রিভার্স রেপো রেট, রেপো রেট অলওয়েজ গ্রেটার দ্যান রিভার্স রেপো রেট, ইকুয়ালও হবে না, অলওয়েজ গ্রেটার দ্যান রিভার্স রেপো রেট, কত পার্সেন্ট বেশি হবে সেটা ঠিক করে আরবিআই ফ্রম টাইম টু টাইম। নেক্সট পেজ নাম্বার 161, আচ্ছা পেজ কোয়েশ্চেন নাম্বার 161, when the power is taken away from the state government, power is taken away from state government and is given to local government, it is called কি হবে decentralization। হয়ে গেল, which of the following statement is correct? 1962, gross non-performing loans of public sector banks have declined। বলছে পাবলিক সেক্টর ব্যাংকে গ্রস এনপিএ কমেছে, রাইট স্টেটমেন্ট। আমি একটু ডেটা বলি তোমাদের, যে গ্রস এনপিএ অফ পাবলিক সেক্টর ব্যাংক, গ্রস এনপিএ অফ পাবলিক সেক্টর ব্যাংক ডিক্লাইন্ড 14.6%, 14.6, 14.6% in March 2018 to 5.53%। পাবলিক সেক্টর ব্যাংকের গ্রস এনপিএ 2018 সালে মার্চে কত ছিল সেটা 14.6%, 14.6, সেটা কমে কত হলো 5.53%, কবে ডিসেম্বর 2022-তে, তাহলে গ্রস এনপিএ কমেছে, রাইট। নন পারফর্মিং লোন অ্যাজ এ পার্সেন্ট টোটাল অ্যাসেট হ্যার ইনক্রিজ, নো, গ্রস এনপিএ কমেছে মানে এটা তো কমবে, তাহলে এটা রাইট অ্যান্সার, অফ বিটা নয়। নেট প্রফিটস ইন পাবলিক সেক্টর ব্যাংকস অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেট হ্যাভ ইনক্রিজড, গভর্নমেন্ট রিপোর্ট কি বলছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রিপোর্ট কি বলছে, বলছে অল পাবলিক সেক্টর ব্যাংকস ইন প্রফিট, মানে এগ্রিগেট প্রফিট পাবলিক সেক্টর ব্যাংকস, সেটা কত না 66,543 করোড়, 66,543 কোটি টাকা
ইন 2021-22 একবার রিসেন্ট ডিপ রিপোর্ট বলছি আমি, বেড়ে 2022-23 গিয়ে ফার্স্ট 9 মান্থ অফ 2022-23 এটা বেড়ে কত হয়েছে 70,167 কোটি টাকা, 70,167 crore। এবং তোমরা জানো যে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকারি ব্যাংকের প্রফিট রেকর্ড করেছে। নেট প্রফিট সরকারি ব্যাংকগুলোর নেট প্রফিট কত করেছে তারা? বলছে 1.05 লাখ করোড়, রুপিজ 1.05 লাখ করোড়, বলছে অলমোস্ট 3 times, almost triple from 2013-14। 2013-14 যা সরকারি ব্যাংকে যা প্রফিট ছিল 2022-23 প্রফিট 3 গুণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে না 1.05 লাখ করোড়। তার মানে সি স্টেটমেন্টও রাইট, তাহলে অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড সি। তাহলে দিল্লি 162, দিল্লি। 163 হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেডিকেটেড টু এম্পাওয়ারমেন্ট অফ গার্লস স্টুডেন্ট? সবাই জানো বেটি বাঁচাও বেটি পড়াও। মিড ডে মিল তো নয়, মিড ডে মিলের উদ্দেশ্য কি ড্রপ আউট রেট অফ চিলড্রেন কমানো, এলিমেন্টারি স্কুল থেকে উড়ে ভারতের জনগণ যাতে কনসেশনাল রেটে দেশের মধ্যে উড়োজাহাজে যাতায়াত করতে পারে, উড়ে দেশ কি আম নাগরিক। সর্বশিক্ষা অভিযান, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর দ্য চিলড্রেন এজ গ্রুপ অফ 6 to 14 years age as mandated by the 86th constitutional amendment। তাহলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য গার্ল স্টুডেন্ট বেটি বাঁচাও বেটি পড়াও। অপশান বোম্বে হুইচ অফ দ্য ফলোইং আইটেমস ইজ ইনক্লুডেড ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট? খুব সহজ, কারণ এই ক্লাসে এগুলো আমরা করাই যে কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্টগুলো কী কী, ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্টগুলো কী কী। এখানে যে অপশান আছে অ্যান্সার হবে সি কমার্শিয়াল বরোয়িং, ইসিবি বলি আমরা, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট। তাহলে কী হলো অপশান সি। তারপরে কী আছে ইম্পসিবল না, ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু রিজলভ টু আ লার্জ এক্সটেন্ট দ্য ট্রিলেমা অফ দ্য ফেমড ইম্পসিবল ট্রিনিটি বাই। এই ইম্পসিবল ট্রিনিটি এটা কি কোশ্চেনে আছে আবার পরে, সেখানে গিয়ে বলবো আমরা। এখানে কি হবে না কম্বিনেশন অফ ম্যানেজড ইম্পসিবল ট্রিনিটি বলে দেই তোমাদের, তাহলে শোনো একটু। ইম্পসিবল ট্রিনিটি মানে হচ্ছে যে কোনো দেশের সরকার বা কোনো দেশের মনিটারি অথরিটি কখনো 3টে অবজেক্টিভ একসাথে তারা কী করে 3টেকে একসাথে কী করতে পারে, অ্যাচিভ করতে পারে না। 3টে কী কী না, ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসি, মেনটেন আ ফিক্সড এক্সচেঞ্জ রেট অ্যান্ড ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল অ্যাক্রস দ্য বর্ডার্স অ্যাট দ্য সেম টাইম। ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল মানে ওপেনিং অফ ক্যাপিটাল, ওপেনিং অফ ক্যাপিটাল মানে ক্যাপিটাল কী হবে ফ্রিলি মুভ করবে। আমার দেশে যেমন আসবে, প্রয়োজন হলে আমার দেশ থেকে আবার ফ্লাইটও হবে, ফ্রি মুভমেন্ট হবে। বলেই 3টে আইডিকে কখনো একসাথে পারসিউ করা যায় না, ক্যান নট পারসিউ। এটাকে বলছে ইম্পসিবল ট্রিনিটি। এই ইম্পসিবল ট্রিনিটি কনসেপ্ট প্রপোজ করেন কে না, কানাডিয়ান ইকোনমিস্ট মুন্ডেল অ্যান্ড ব্রিটিশ ইকোনমিস্ট মার্কাস ফ্লেমিং ইন আর্লি 1960s। সেখানে কি বলা হচ্ছে
the economy cannot pursue independent monetary policy, maintain a fixed exchange rate and allow the free flow of capital across its borders বা ওপেনিং অফ ক্যাপিটাল, তিনটে একসাথে কখনো পারসিউ করতে পারে না, যে কোনো দুটো হতে পারে। এটাকে বলা হয় ইম্পসিবল ট্রিনিটি। এবার এখানে কোশ্চেনটা কী দেখো, বলছে ইন্ডিয়া এই যে ইম্পসিবল ট্রিনিটি এই প্রবলেমটা রিজলভ করেছে কিভাবে। আইএমএফ বলেছে ইন্ডিয়া হচ্ছে দৃষ্টান্ত ডেভেলপিংগুলো কান্ট্রির কাছ থেকে আদার কান্ট্রির কাছে এই মুহূর্তে কী করে ডিলেমা থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেকে ওভারকাম করেছে, আরবিআই কী করে সেটাকে রিজলভ করেছে। কীভাবে রিজলভ করেছে না, ক্যাপিটাল অ্যাকাউন্টকে পার্সিয়াল কনভার্টেবল করে রেখা আছে, ফুল কনভার্টেবল নয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফুল কনভার্টেবল হতো তাহলে ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেমন ইজিলি ডোমেস্টিক অ্যাসেটে কনভার্সন হতো, তেমন ডোমেস্টিক অ্যাসেটও ইজিলি ফরেন অ্যাসেটে কী হবে, কনভার্সন হবে। তার মানে বিদেশের কোনো কোম্পানি যখন বিদেশের কোনো ফরেন ইনভেস্টার যখন আমার দেশের মার্কেটে ইনভেস্ট করবে, তার মানে ফরেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কনভার্ট হলো। তার মানে ওই কোম্পানি যদি মনে করে যে আমেরিকাতে ধরো ফেডারেল রিজার্ভ, এটা মেনলি ফেডারেল রিজার্ভ যখন টাইট মানিটারি পলিসি যখন অ্যাডপ্ট করলো, তারপরে সেই দেশের ইন্টারেস্ট ফেড রেট যখন বাড়ানো হলো, ইন্টারব্যাংক লেন্ডিং রেট যখন বাড়লো, যখন বৃদ্ধি পেল, স্বভাবতই বিদেশি বিনিয়োগকারী যারা আমার দেশে বিনিয়োগ করে রেখেছে আয়ের আশায়, বেশি ইনকামের আশায়, তারা দেখছে আমেরিকাতে যখন ফেড রেট বেড়েছে, তার মানে ব্যাঙ্কগুলোর ইন্টারেস্টও বাড়বে। ইন্টারেস্ট বাড়া মানে সেখানে যদি আমি চলে যাই, সেখানে গিয়ে যদি ইনভেস্ট করি তাহলে ইনকাম বেশি হবে। তার মানে ক্যাপিটাল কী হবে, ইজিলি কী হবে, আমার দেশ থেকে উইথড্রল হয়ে বেরিয়ে যাবে, ফ্লাইট হবে। সেটা যাতে সহজে যাতে ফ্লাইট না হয় তার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টকে পার্সিয়াল করা হয়েছে, পার্সিয়াল কনভার্টিবিলিটি করা আছে এখনও পর্যন্ত। পার্সিয়াল কনভার্টিবিলিটি মানে তুমি 60% কনভার্সন করে নিয়ে যেতে পারবে অ্যাট দ্য এক্সিস্টিং মার্কেট রেট, কিন্তু 40% তুমি যদি কনভার্সন করতে পারো তোমাকে গভর্নমেন্ট রেটে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে হবে। তার মানে ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু রিজলভ, একদিকে হচ্ছে ম্যানেজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পার্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট কন্ট্রোলস, তার মানে হচ্ছে অপশান 165 অ্যান্সার হচ্ছে বোম্বে। 165 অ্যান্সার কী হবে, বোম্বে। তারপরে কী আছে কোশ্চেন আমাদের MS স্বামীনাথন, সবাই জানি আমরা, এগ্রিকালচার, বোম্বে। 166 বোম্বে। মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, স্ট্রাকচারাল চেঞ্জ, এই যে এগ্রিকালচার শেয়ার জিডিপিতে, এগ্রিকালচার, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি। বলছে স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ দ্য মেজর কন্ট্রিবিউটার টু গ্রোথ, raising its share rather sharply in national output in recent decades had been কী হবে, সার্ভিস সেক্টর, preeminence of service sector। 167 বোম্বে। ফর্মুলেট, ভারতবর্ষে ফিসকাল পলিসি ফর্মুলেট করে কে, সহজ কোশ্চেন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মনিটারি পলিসি হলে আরবিআই, ফিসকাল পলিসি হলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। 168 বোম্বে। অড ওয়ান in the following list, odd one ফাইন্যান্স কমিশন রিলেটেড স্টেটমেন্ট দেওয়া আছে। অপশান এতে আছে ফাইন্যান্স কমিশন রিভিউজ দ্য স্টেট অফ ফাইন্যান্সেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, ঠিক, রাইট স্টেটমেন্ট। ইট সাজেস্ট আ প্ল্যান ফর রিস্ট্রাকচারিং দ্য পাবলিক ফাইন্যান্স, রাইট। ইট মেনটেন্স ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, রাইট। It looks into the growing disparities between the urban and the rural population, বলছে আরবান রুরাল পপুলেশনে ডিসপ্যারিটি বৃদ্ধি পাচ্ছে, গ্রো করছে, এটা দেখার দায়িত্ব কিন্তু ফাইন্যান্স কমিশনকে দেওয়া হয়নি। এক কথা ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে রিসোর্স ডিস্ট্রিবিউশন বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেটস। আমরা জানি যেগুলো শেয়ারেবল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটি,
এই সেন্ট্রাল ট্যাক্সের এই ট্যাক্স থেকে যা রেভিনিউ কালেকশন হবে তার কত পার্সেন্ট 5 বছরে আগেই 5 বছরে স্টেটগুলো পাবে, ডিভলিউশন অফ ট্যাক্সেস টু স্টেটস সেটাও দেখা যায়, সেটা ঠিক করে গিয়ে ফাইন্যান্স কমিশন। গ্র্যান্টস ইন এইড টু দ্য স্টেট আউট অফ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার বাইরে রাজ্যগুলো কত গ্র্যান্টস ইন এইড পাবে সেটাও রেকমেন্ড করে ফাইন্যান্স কমিশন। স্টেটের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াগুলো, স্টেটের কনসোলিডেটেড ফান্ডকে আরও কী করে স্ট্রেনদেন করা যায় ফর ফাইন্যান্সিং অফ দ্য লোকাল গভর্নমেন্ট, সেটাও দেখার দায়িত্ব ফাইন্যান্স কমিশন রেকমেন্ড করে। এছাড়াও ভারতবর্ষে ফাইন্যান্সিয়াল সিস্টেম, ভারতবর্ষে পাবলিক ফাইন্যান্সকে স্ট্রেনদেন করার জন্য বা আর্থিক সংক্রান্ত কোনো বিষয়ে যদি প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিশনকে কোনো বিষয় রেকমেন্ড করতে বলে রিলেটেড টু ফাইন্যান্স, সেটাও রেকমেন্ড করে ফাইন্যান্স কমিশন। তার মানে ইনইকুয়ালিটি দেখার দায়িত্ব ফাইন্যান্স কমিশনের নয়। তাহলে অ্যান্সার কী হবে? 169, যেহেতু অড বলেছে দিল্লি। হুইচ অফ দ্য ফলোয়িং রিসেন্টলি ম্যাচড, রিসেন্টলি ম্যাচ কী বলেছে? কারেক্টলি ম্যাচড, কারেক্টলি ম্যাচ কী হচ্ছে? রঙ্গরাজন কমিটি, ইয়েস, ব্যালেন্স অফ পেমেন্ট, রঙ্গরাজন কমিটি ব্যালেন্স অফ পেমেন্ট রাইট। 1991-এ রঙ্গরাজন প্যানেল তৈরি হয়েছিল, সরকার তৈরি করে 1991 রঙ্গরাজন প্যানেল। কিসের জন্য? না ব্যালেন্স অফ পেমেন্টের জন্য, ঠিক। কেলকার কমিটি ট্যাক্স রিফর্ম রাইট, আমরা জানি 2002-তে বিজয় কেলকার কমিটি তৈরি হয় ফর রিফর্মস অফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেস। তারাপুর কমিটি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি রাইট, তারাপুর কমিটি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি রাইট টু এক্সামিন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। ক্যাপিটাল অ্যাকাউন্ট তারাপুর কমিটি তৈরি হয় 1997-এ। তাহলে কী হবে? চক্রবর্তী, তাহলে মানে তিনটেই তো রাইট, তার মানে ডি তাহলে পড়ে থাকলো অ্যান্সার ডি, কোনো কিছু দেখার দরকার নেই। উপরে তিনটে কমন মানে ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, ডি হচ্ছে অ্যান্সার। যেহেতু নট বলেছে, ইজ নট কারেক্টলি ম্যাচ, কারণ চক্রবর্তী কমিটি হচ্ছে মানিটারি সিস্টেম, মানিটারি রিফর্মস। এস চক্রবর্তী কমিটি 1985-এ তৈরি হয়েছিল ভারতবর্ষে, কিসের জন্য? না ফাংশনিং অফ দ্য ইন্ডিয়ান মানিটারি সিস্টেম, ফাইন্যান্সিং অফ দ্য ইন্ডিয়ান মানিটারি সিস্টেম। তাহলে 170 ডি দিল্লি। 171 কি বলছে? দীনদয়াল উপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এটা কবে লঞ্চড হয়? না 2014-এ লঞ্চড হয়। উদ্দেশ্য কি? না মনে রাখবে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর রুরাল পুয়ার ইউথ, রুরাল পুয়ার ইউথ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর রুরাল পুয়ার ইউথ। দেখো কোনটা আছে অ্যান্সার? অপশান কোথায় আছে? ইজ আ প্লেসমেন্ট লিঙ্কড স্কিল ডেভেলপমেন্ট স্কিম ফর রুরাল ইউথ হু আর পুয়ার। তাহলে আমরা এক কথাই বলেছিলাম এই স্কিমে 2014 সালে লঞ্চ হয়। স্কিমের উদ্দেশ্য কি? প্লেসমেন্ট লিঙ্কড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর রুরাল পুয়ার ইউথ। এবার স্পেসিফিক্যালি যদি কোন এজ গ্রুপ ফোকাস করে তখন আমরা বলবো 15 to 35 ইয়ার্স ফ্রম পুয়ার ফ্যামিলিজ, 15 to 35 ইয়ার্স। তাহলে এখানে কী হবে? অ্যান্সার বোম্বে 171 বোম্বে। ইন্ডিকেট দ্য কারেক্ট স্টেটমেন্ট। আর্লি ফেজ অফ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সকে আমরা কি জানি? ইম্পোর্ট সাবস্টিটিউশন। আর্লি ফেজে কি ইম্পোর্ট সাবস্টিটিউশনের ওপর জোর দেওয়া হয়েছিল, যে আমদানি যে সকল দ্রব্য আমরা মেনলি আমদানি করব না সেই সকল দ্রব্যের উৎপাদন দেশের মধ্যে বৃদ্ধি করব, ইম্পোর্ট সাবস্টিটিউশন। 173 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টস অ্যাজ এ ব্যাংকার টু ব্যাঙ্ক। কমন কোয়েশ্চেন এগুলো ক্লাসের একবার আমাদের। ইন দ্য সেন্স দ্যাট ব্যাংকার্স ব্যাঙ্ক, ইন দ্য সেন্স কোনটা তাহলে ঠিক?
না আমরা বলতে পারি কোনটা ঠিক না আরবিআইকে বলা হয় কি বলা হয় লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট অ্যাজ এ ব্যাংকার্স ব্যাংক কী বলা হয় লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট অ্যাজ এ ব্যাংকার্স ব্যাংক আরবিআইয়ের কাজ হচ্ছে কি না ব্যাংকগুলো যাতে স্মুথলি এবং এফিসিয়েন্টলি ফান্ড ট্রান্সফার করে তার মিনস ঠিক করে দেওয়া উপায় ঠিক করে দেওয়া ফান্ড ট্রান্সফারের সিমলেস যেন হয় স্মুথ অ্যান্ড সিমলেস ব্যাংকগুলোর কী করে না স্ট্যাচুটরি রিজার্ভ মেনটেন করে আরবিআই কেন ফর ফিউচার সেফটি and to provide the safety to the customers also. ব্যাঙ্কগুলো যখন আদার সোর্স থেকে ফান্ড কালেক্ট করতে ব্যর্থ হয় তখন শেষ মুহূর্তে তারা আরবিআই দ্বারস্থ হয়ে আরবিআই ব্যাঙ্কগুলোকে কী দেয় লোন প্রোভাইড করে সেই জন্য বলা হয় লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট তার মানে অ্যাজ এ ব্যাংকার্স ব্যাংক তাহলে কোন স্টেটমেন্টটা রাইট না অ্যান্সার এ দেখো শিডিউল ব্যাংকস ক্যান বরো ফ্রম দ্য আরবিআই ইন টাইম অফ নিড need 174 practice of using finance fiscal and monetary policy to stabilize the economy is known as খুব ভালো কোয়েশ্চেন এটা কি বলা হয় ফাইন টিউনিং অফ ডিমান্ড ওয়াল্টার হেলার্স একটা ফ্রেজ ফাইন টিউনিং অফ ডিমান্ড WALTER ওয়াল্টার হেলার HELLER fiscal and monetary actions by government aimed at countering deviations in aggregate demand. Countering deviation in aggregate demand. তাহলে অ্যান্সার কী হবে ফাইন টিউনিং মানিটারি ফিসকাল অ্যান্ড মানিটারি পলিসি টু স্টেবিলাইজ দ্য ইকোনমি নোন অ্যাজ ফাইন টিউনিং অফ ডিমান্ড তারপরে আরবিআই অ্যানাউন্সেস অ্যান ইনক্রিজ ইন সিআরআর ইট মিনস সিআরআর ইনক্রিজ করা মানে ব্যাংকস উইল হ্যাভ লেস মানি টু লেন্ড তার মানে ব্যাংকস উইল হ্যাভ লেস মানি টু লেন্ড তার মানে অপশান সি 175 সি তারপরে একটা বুকসের নেম দেওয়া আছে থার্ড পিলার তোমরা জানো রঘুরাম রাজান থার্ড পিলার হাউ দ্য স্টেট অ্যান্ড মার্কেটস আর লিভিং কমিউনিটিজ বিহাইন্ড রিটেন বাই কী হবে কী বললাম আমি রঘুরাম রাজান এবং এই বুকটা পাবলিশড হয় কবে 26 ফেব্রুয়ারি 2019 রঘুরামজি রাজান তারপরে কি রেট অফ ইন্টারেস্ট ইজ বিং রিডিউসড ইন ইন্ডিয়া রেট অফ ইন্টারেস্ট ইজ বিং রিডিউসড টু ইন্ডিয়া এখানে বলছে রিডিউস দ্য বার্ডেন টু রিডিউস দ্য কী বলেছে টু রিডিউস দ্য বার্ডেন অফ পাবলিক ডেট সরকারি ঋণের বোঝা কমানোর জন্য সরকারি ইন্টারেস্ট রেট কমানো হচ্ছে টু ক্রিয়েট ইজি ক্রেডিট ফেসিলিটি ইন্টারেস্ট কমা মানে যাতে ক্রেডিট ফেসিলিটি বেশি করে ইন্ডাস্ট্রিয়ালেরা মার্কেট থেকে ব্যাংক থেকে লোন অ্যাক্সেস করতে পারে ইনভেস্টমেন্টের জন্য টু অ্যালাইন দ্য ইন্টারেস্ট রেট স্ট্রাকচার উইথ দ্য ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট নো টু কন্ট্রোল দ্য ইনসাইড ট্রেডিং অফ শেয়ার ইনসাইড ট্রেডিং অফ শেয়ার তো ইনসাইডার ট্রেডিং তো প্রহিবিটেড ইন্ডিয়াতে ইনসাইডার ট্রেডিং মানে অন্যের কনফিডেন্সিয়াল ইনফরমেশান তুমি যদি ইউটিলাইজ করো নিজের স্বার্থে যদি ব্যবহার করো তো ইনসাইডার ট্রেডিং বলা হয় সেটা তো স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন্ডিয়াতে তার মানে রেট অফ ইন্টারেস্ট ইজ বিং রিডিউসড কিসের জন্য টু ক্রিয়েট ইজি ক্রেডিট ফেসিলিটি 77 বোম্বে ফার্স্ট 3 decades of development planning observed
1950 থেকে 1980 দশক, 1950s to 80s, এই 3 দশকে ভারতবর্ষে ইকোনমিক গ্রোথ রেট, অ্যাভারেজ জিডিপি গ্রোথ কত ছিল? 3.5%। 1950s থেকে 80s, 50 থেকে 80 দশক পর্যন্ত ভারতবর্ষে অ্যাভারেজ জিডিপি গ্রোথ কত ছিল? 3.5%। এই অ্যাভারেজ 3.5%, মানে তখনকার প্ল্যানাররা ধরেই নিলেন এটাই ভারতবর্ষের ভবিষ্যৎ। ইকোনমিক গ্রোথের মনে হয় আর 3.5%-এর থেকে বেশি হবে না। হিন্দুরা যেমন যেটা ঘটে বিশ্বাস করে কিসে? কর্ম এবং ভাগ্য, কর্ম অ্যান্ড ভাগ্য, বলে এটাই আমার কর্ম, মনে এটাই আমার ভাগ্য, মনে এর থেকে আর বেশি হবে না। সেই জন্য প্রফেসর রাজকৃষ্ণা 1978-এ এই 3.5% ইকোনমিক গ্রোথকে বলেছিলেন হিন্দু রেট অফ গ্রোথ। প্রফেসর রাজকৃষ্ণা, হিন্দু রেট অফ গ্রোথ, যেহেতু হিন্দু বিলিভস অফ কর্ম অ্যান্ড ভাগ্য, এটাই ভারতবর্ষে ভবিতব্য। তাহলে কি হলো? হিন্দু রেট অফ গ্রোথ অফ জিডিপি ফার্স্ট 3 ডিকেডস 178 বোম্বে। প্রায়র 1991 আরবিআই রেগুলেটেড কী হবে? রিজার্ভ মানি, যেটা অ্যাকচুয়ালি মানি সাপ্লাই, লিকুইড ফর্ম। একবার রিজার্ভ মানি মানে কি? কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই অ্যান্ড আদার ডিপোজিটস উইথ আরবিআই। তাহলে এটা কী হবে? রিজার্ভ মানি। প্রায়র 1991 রিজার্ভ মানি উপর কী হতো? রেগুলেট হতো, যেটা বর্তমানে ব্রড মানি। কারণ আগে কি ছিল? আরবিআই অ্যাডপ্টেড মানিটারি টার্গেটিং অ্যাপ্রোচ, মানিটারি টার্গেটিং অ্যাপ্রোচ, মানিটারি টার্গেটিং অ্যাপ্রোচ। এবং পরবর্তীকালে আরবিআই কি অ্যাডপ্ট করে না? MIA, মানিটারি ইন্ডিকেটার্স অ্যাপ্রোচ। এবং সেখানে টার্গেটিং অ্যাপ্রোচ হচ্ছে কি না? M3, ব্রড মানি। আগে সেটা কি ছিল? রিজার্ভ মানি। 1979-এ সুখভাই চক্রবর্তী কমিটি বলেছিলাম রিফর্মস অফ দ্য মানিটারি সিস্টেম 180 বোম্বে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সোর্স অফ স্টেট ট্যাক্স রেভিনিউ? কর্পোরেট ট্যাক্স কার সেন্ট্রাল? ইন্ডিয়া উইটনেস ফার্স্ট পজিটিভ ট্রেড ব্যালেন্স, পজিটিভ ট্রেড ব্যালেন্স। এটা কমন কোয়েশ্চেন, ক্লাসে লেখানো থাকে আমাদের 1972-73 আর 1976-77। তাহলে 182, ইন্ডিয়া উইটনেস ফার্স্ট আ পজিটিভ ট্রেড ব্যালেন্স ইন দ্য 1970s, 1980s, 1990s, নান অফ দ্য অ্যাবাভ। আমি বলেছি ইন্ডিয়ার ট্রেড ব্যালেন্স পজিটিভ ছিল কোন ইয়ারে? 1970-73, 1972-73, 1976-77। সো অ্যান্সার ইজ 1970s। 82A। তারপরে কি বলছে? ইন্ডিয়ান কন্টেস্ট হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? নট কারেক্টলি ম্যাচ। ট্যাক্স ইভাশন, ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ব্ল্যাক মানি তৈরি হবে। তারপরে প্যারালাল ইকোনমি রাইট, হাই পাওয়ার মানি রিলেটেড টু আরবিআই, ঠিক আছে। লিবারালাইজেশন, 1991 ইকোনমিক পলিসি লিবারালাইজেশন। ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেট বলছে ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি? সেল অফ শেয়ার অফ PSUs, that is towards the privatization of public sector enterprises. তাহলে ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেট ডিসইনভেস্টমেন্ট, এটা কারেক্টলি ম্যাচ নয়। 183C, আমরা ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেট রিলেটেড টু বলতে এমপ্লয়মেন্ট। নেক্সট 184, ইন্ডিয়াস ফার্স্ট effort to eradicate poverty. First effort to eradicate poverty কোন প্ল্যান? 5th প্ল্যান, রিমুভাল অফ পভার্টি।
তাহলে 184C, open market operation is more effective than the bank rate policy to control money supply and inflationary pressure since কি হবে ওপেন মার্কেট অপারেশন বলছে মোর এফেক্টিভ ওপেন মার্কেট অপারেশন মানে কি সেল অ্যান্ড পারচেজ অফ জি সিকিউরিটি সেল অর পারচেজ অফ জি সিকিউরিটিজ বাই দ্য আরবিআই ফ্রম দ্য মার্কেট তার মানে এক্সক্লুসিভলি ডান বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ওপেন মার্কেট অপারেশন আরবিআই হবে কিনা সে কখনো ব্যাংকের সঙ্গে আলোচনা করে না কারোর সাথে আলোচনা করে না ইকোনমিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করে আরবিআই ঠিক করে মার্কেটে মানি ইনজেকশন হবে না মার্কেট থেকে মানি অ্যাবজর্পশন হবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি ঠিক করে আরবিআই তার মানে ওএমপিজ আর ডান এক্সক্লুসিভলি বাই দ্য কারণ এটা তো সেন্ট্রাল ব্যাঙ্কের নো অ্যাসোসিয়েশন অর কনসালটেশন উইথ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ইজ রিকোয়ার্ড ক্লিয়ার কারণ রেপো রেট বাড়লে যে ব্যাঙ্কগুলো তার ইন্টারেস্ট বাড়াবে নাও হতে পারে কোনো ব্যাঙ্ক নাও ইন্টারেস্ট বাড়াতে পারে তার কারণ রেপো রেট বাড়ানো মানে ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট যদি না বাড়ে তখন আগে থেকে বরোয়িং কস্ট বাড়বে ব্যাঙ্কে ঠিকই কিন্তু প্রফিটটা কমাবে তুমি যদি মনে করো আমি সেম প্রফিট মেনটেন করবো না কম প্রফিট করব তার মানে পলিসি রেট বাড়লে তোমার ব্যাঙ্কের যে ইন্টারেস্ট বেস রেট বাড়বে নাও তো বাড়তে পারে কিন্তু ওপেন মার্কেট অপারেশন মানে আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটি কেনে আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করবে বিক্রি করা মানে কি যত কোটি টাকা বিক্রি করবে তত কোটি টাকায় মার্কেট থেকে কী হবে অ্যাবজর্ব হয়ে যাবে দেন দেন এক উইথড্রল হয়ে যাবে বিক্রি করছে আর যখন কিনছে সেম অ্যামাউন্ট অফ মানি কী হবে মার্কেটে দেন কী হবে ইনজেকশন হবে এই জন্য 185 কী হবে অ্যান্সার সি 180 which of the following represents the most expansionary monetary policy fiscal policy expansionary fiscal policy মানে হচ্ছে increase in public expenditure and reduce tax কি বললাম বোঝা গেছে এক্সপেনশনারি মানে মার্কেটে মানি সাপ্লাই বাড়াতে হবে আর মার্কেট থেকে যদি মানি সাপ্লাই কমাতে হয় তার মানে বিজনেস অ্যাক্টিভিটি কী হবে কমবে তার মানে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি মানে এক্সপেন্ডিচার কমাতে হবে ট্যাক্স কী হতে হবে বাড়াতে হবে আর এক্সপেনশনারি মানে পাবলিক সরকারি ব্যয়ের পরিমাণ বাড়বে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়বে ট্যাক্স কমবে এখানে দেখো অপশানগুলো সুন্দর দেওয়া আছে দেখো এখানে কি অপশান বলেছে ₹10 বিলিয়ন ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং সরকারি ব্যয় কত বাড়বে 10 বিলিয়ন ইনক্রিজ করছে ডিক্রিজ তো হবে না তাহলে বোম্বে হচ্ছে না তাহলে আমি বোম্বেটা তো হচ্ছে না এক্সপেনশনারির মধ্যে ক্রস করে দিলাম 10 বিলিয়ন ট্যাক্স কাট ট্যাক্স কমিয়েছে 10 কোটি 10 বিলিয়ন অ্যামাউন্টের ট্যাক্স কাট করেছে তারপর ট্যাক্স রিডিউস তার মানে এও হচ্ছে সিও হচ্ছে 10 বিলিয়ন ট্যাক্স ইনক্রিজ মানে তো কন্ট্রাকশনারি তাহলে ডি হচ্ছে না এ আর সির মধ্যে যে কোনো একটি হবে তাহলে আমরা অ্যান্সার কী করব দেখো আমরা বলি গভর্নমেন্ট আইদার ইনক্রিজেস স্পেন্ডিং অর ডিক্রিজেস ট্যাক্স অর কম্বিনেশন অফ বোথ এখন দেখো 10 বিলিয়ন ট্যাক্স কাট হয়েছে সরকার 10 বিলিয়ন এক্সপেন্ডিচার বেড়েছে সরকারে তার মানে দেন ওই অ্যামাউন্ট মার্কেটে তো ইনজেকশন হয়েছে 10 বিলিয়ন মার্কেটে ইনজেকশন হবে তার মানে মার্কেটে মানি সাপ্লাই বাড়বে কত 10 বিলিয়ন বাড়বে তার জনগণের আয় বাড়বে তার মানে ডিমান্ড বাড়বে তার মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস কী হবে ইনক্রিজ করবে ঠিক 10 বিলিয়ন ₹10 বিলিয়ন ট্যাক্স কাট করেছে সরকার যদি ট্যাক্স যখন কমায় তার মানে জনগণের ডিসপোজেবল ইনকাম কী হবে বাড়বে খরচযোগ্য আয় বাড়বে আগে আমি যে পরিমাণ ট্যাক্স দিতাম সরকারকে সরকার যদি সেই ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেয় তার মানে আগের থেকে বেশি পরিমাণ অর্থ আমার হাতে থাকবে খরচ করার জন্য যেহেতু কম ট্যাক্স দিতে হচ্ছে আগের থেকে তার মানে তুই বলতে পারবে যে ডিসপোজেবল ইনকাম বৃদ্ধি পাওয়া মানে যত টাকা বাড়লো আমার খরচযোগ্য আয় আগের থেকে যত টাকা বাড়লো পুরোটাই খরচ করব আমি
পুরোটাই খরচ করবে জনগণ না সরকার জনগণ চাইলে তার একটা অংশ সে সঞ্চয় করতে পারে, যেহেতু তার হাতে ডিসপোজেবল ইনকাম বৃদ্ধি পেয়েছে, খরচযোগ্য আয়ের পরিমাণ বেড়েছে আগের থেকে, সে কি করতে পারে ব্যয় হয়তো বাড়াতে পারে, কিন্তু যতটা বেড়েছে সে আর তো ব্যয়টা নাও বাড়তে পারে তার, কারণ সে তো তার একটা অংশ সে কী করতে পারে সেভ করতে পারে। তারপরে যত কোটি টাকার ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে তারপর তত কোটি টাকায় মার্কেটে ইনজেকশন হবে, এটা জোর দিয়ে কখনো বলা যাবে না। তার কারণ তার একটা অংশ কি হতে পারে সঞ্চয় হতে পারে। তার মানে মোস্ট বলেছে মোস্ট এক্সপেনশনারি, তখন আমাদের অ্যান্সার কী হচ্ছে অটোমেটিক কী হবে অ্যান্সারে গভর্নমেন্ট ₹10 বিলিয়ন ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, অত কোটি টাকা সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মার্কেটে কী হবে মানি সাপ্লাই অত টাকাই বাড়বে, তারপরে জনগণের আয় বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, ডিমান্ড বাড়বে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বুস্ট আপ করবে। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ এক্সপেনশনারি মনিটারি পলিসি। Next 187, open market operations by the RBI implies the sale and purchase of government securities by the RBI. 187C, which of the following is the apex institution as a source of providing rural credit? Apex institution NABARD. 188 delay, not the objective of monetary policy in India, not a objective of monetary policy in India, accelerate the economic development, right? Monetary policy objective stabilize exchange rate, right? Price stability achieve kora, right? To regulate the foreign trade regulate kora monetary policy উদ্দেশ্য নয়, তাহলে 189C not বলেছে যেহেতু 189 কি হবে C, against the backdrop of the disinvestment policy of the government of India, new public sector enterprise policy for Atmanirbhar Bharat was notified. Atmanirbhar Bharat was notified 4th November 2021. 4th November 2021 new public sector policy, সেখানে কি করা হয়েছে স্ট্র্যাটেজিক সেক্টর নন স্ট্র্যাটেজিক সেক্টরে কিছু ভাগ করা হয়েছে, স্ট্র্যাটেজিক সেক্টর নন স্ট্র্যাটেজিক সেক্টরে ক্লাসিফিকেশন করা হয়েছে, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোকে সরকারি কোম্পানিগুলোকে স্ট্র্যাটেজিক সেক্টর নন স্ট্র্যাটেজিক সেক্টরে ক্যাটাগরাইজ করা হয়েছে। যেমন হচ্ছে সে তারপরে সেখানে কী বলা হয়েছে যে নন স্ট্র্যাটেজিক সেক্টর যেগুলো আছে সেই নন স্ট্র্যাটেজিক সেক্টরে যেগুলো সিপিএসি সেগুলো কী হবে উইল বি প্রাইভেটাইজড আদারওয়াইজ শ্যাল বি ক্লোজড, হয় প্রাইভেট পুরো মালিকানা সরকার বিক্রি করে দেবে অথবা বন্ধ করে দেবে, যেগুলো নন স্ট্র্যাটেজিক সেক্টর। আর যেগুলো স্ট্র্যাটেজিক সেক্টরে যেগুলো স্ট্র্যাটেজিক সেক্টরে সিপিএসি যেমন অ্যাটমিক এনার্জি, স্পেস, ডিফেন্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, পাওয়ার, পেট্রোলিয়াম, কোল, মিনারেলস, ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এগুলোকে বলা স্ট্র্যাটেজিক সেক্টর। এই স্ট্র্যাটেজিক সেক্টরে যে সকল সরকারি কোম্পানি আছে, তার মানে যে সকল সরকারি পিএসবি পাবলিক সেক্টর ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি বা ট্রান্সপোর্টে কমিউনিকেশনে সরকারি কোম্পানি আছে বা স্পেসের ক্ষেত্রে সরকারি কোম্পানি, ডিফেন্স বা অ্যাটমিক এনার্জি বা পাওয়ার, পেট্রোলিয়াম, কোল এর ক্ষেত্রে সরকারি কেন্দ্রীয় সরকারি কোম্পানিগুলো আছে। তার মানে স্ট্র্যাটেজিক সেক্টরে যে সকল পিএসসি আছে নিউ পাবলিক সেক্টর পলিসিতে কি বলা হয়েছিল সেগুলো কী হবে প্রাইভেটাইজড হবে অথবা মার্জড হবে অর সাবসিডিয়ারাইজড উইথ সিপিএসসি আদার সিপিএসসি, বলে সেগুলো সরকার কী করবে প্রাইভেটাইজড করতে পারে, মার্জ অন্য কারোর সাথে মার্জ করে দিতে পারে, দুটো সরকারি কোম্পানিকে মার্জ করে দেওয়া হলো বা অন্য কোনো সরকারি কোম্পানি সাবসিডিয়ারি হিসেবে তৈরি করে দেওয়া হলো। তাই এই যে নিউ পাবলিক সেক্টর পলিসি আলটিমেট সেখানে কি না সিপিএসসিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা স্ট্র্যাটেজিক সেক্টর নন স্ট্র্যাটেজিক সেক্টর। তাহলে কবে বললাম 4th February 2021, 4th February 2021। নেক্সট আমরা ক্রমশ লাস্টের দিকে এগিয়ে যাচ্ছি 191 ডেফিসিট ফাইন্যান্সিং ইজ অ্যাকিন টু,
এখানে ডেফিনেশন আছে। ডেফিনিট ফাইন্যান্সিং মানে কি? ফাইন্যান্সিং দ্য বাজেটারি ডেফিসিট থ্রু পাবলিক লোনস অ্যান্ড ক্রিয়েশন অফ নিউ মানি, রাইট? ডেফিসিট ফাইন্যান্সিং মানে আমি সহজ কথা একবার তাড়াতাড়ি বলে দিচ্ছি, শোনো। ধরো টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে সরকারের, আমি শর্টকাটে বলছি 100 টাকা, ধার বাদ দিয়ে সরকারের আয়, নন ডেট রিসিপ্ট, ধার বাদ দিয়ে সরকারের আয় ধরে নাও 60 টাকা, তাহলে সরকারের ঘাটতি কত? 40 টাকা। এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এই 40 কোটি টাকা কত? 40 টাকা কোথা থেকে আসবে? না সরকারকে ধার করতে হবে। সরকার প্রথমে কোথা থেকে ধার করে? না বাজার থেকে, ব্যাংক থেকে না। কোথায় ধার করে? বাজার থেকে, মার্কেট থেকে ধার করে, গভর্নমেন্ট সিকিউরিটি আছে বিক্রি করে। তারপরে নন ব্যাংকিং বরোয়িংস দরকার ছিল কত কোটি টাকা? 40 টাকা দরকার ছিল, কিন্তু বাজার থেকে ধার করতে পেরেছে 30 টাকা। বলছে বাজার থেকে ধার করার পরেও সরকারের অতিরিক্ত ব্যয় কত? 10 টাকা। এই অতিরিক্ত ব্যয় যে 10 টাকা, এটাই হচ্ছে কি? ডেফিসিট ফাইন্যান্সিং। এটাকে কি বলা হয়? ডেফিসিট ফাইন্যান্সিং। তার মানে বাজার থেকে ধার করার পরেও যদি সরকারের অতিরিক্ত ব্যয় থাকে, অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য এই 10 টাকা যে অতিরিক্ত ব্যয় ধার করার পরেও থেকে গেছে, এই অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য আর সরকার কার দ্বারস্থ হবে? আরবিআইয়ের কাছে যাবে। আরবিআই তখন কী করবে? নতুন টাকা ছাপিয়ে সরকারকে দেবে, বা সরকারের যে ক্যাশ জমা আছে সেখান থেকে ক্যাশ কী করবে? ড্র করে দেবে। ড্র করে দেওয়ার পর যদি সাফিসিয়েন্ট না হয়, তখন আরবিআই কী করে? নতুন টাকা ছাপিয়ে দেয়। তার মানে আমরা বলি ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে ক্রিয়েশন অফ নিউ মানি বাই দ্য আরবিআই, ক্রিয়েশন অফ নিউ মানি, প্রিন্টিং অফ নিউ কারেন্সি বাই দ্য আরবিআই টু মিট দ্য এক্সেস এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তারপরে এখানে দেখো ফাইন্যান্সিং অফ দ্য বাজেটারি ডেফিসিট, এই যে 10 টাকা, এটা আলটিমেট তো ফিসকাল ডেফিসিটের পার্ট, তার মানে বাজেটারি ডেফিসিটের পার্ট। এটা ফাইন্যান্স করা হচ্ছে পাবলিক লোনস আর ক্রিয়েশন অফ নিউ মানি, আরবিআইয়ের কাছে ধার করে বা নতুন টাকা ছাপিয়ে। তাহলে অপশান এ রাইট। অপশান বোম্বেতে কী আছে? এক্সপেন্ডিচার হুইচ ইজ দ্য এক্সেস অফ কারেন্ট রেভিনিউ অ্যান্ড পাবলিক বরোয়িং। এক্সেস অফ কারেন্ট রেভিনিউ, কারেন্ট রেভিনিউ কত? 60 টাকা। কারেন্ট রেভিনিউ কত? 60 টাকা। পাবলিক বরোয়িংস কত? 30 টাকা। তাহলে টোটাল কত হলো? 90 টাকা। ব্যয় কত? 100 টাকা। তাহলে এক্সেস কত? 10 টাকা। দ্যাট ইজ দ্য ডেফিসিট ফাইন্যান্সিং বলেছিলাম। তাহলে বোম্বেও রাইট, এও রাইট, বিও রাইট। তাহলে অ্যান্সার কী হবে? 191C। রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য আরবিআই ইজ নট কারেক্ট। কোন অ্যাক্টিভিটিস আরবিআইয়ের কারেক্ট নয়? ইজ নট কারেক্ট। স্টেটমেন্টগুলো দেখো কী আছে ওখানে, স্টেটমেন্টগুলো কী আছে? ইজ নট কারেক্ট বলেছে। RBI now accords substantial freedom to banks in optimizing their portfolios as well as pricing their products. Not correct বলেছে। RBI now accords substantial freedom. Yes, ব্যাঙ্কগুলোকে ফ্রিডম দিয়েছে RBI, তাদের পোর্টফোলিওকে যাতে অপটিমাইজ করা যায় এবং প্রোডাক্টের প্রাইস ঠিক করে ব্যাঙ্কগুলো নিজেই ঠিক করতে পারে। Prudential norms have been instituted and supervisory framework strengthened, right? RBI now offers incentives to banks in the areas of infrastructure financing and housing loans. RBI কখনো বলছে আর ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার ফাইনিং, হাউজিং লোন ফাইন্যান্স করার জন্য ব্যাংক যাতে ফাইন্যান্সিং করে এইসব সেক্টরগুলোতে, তার জন্য আরবিআই ব্যাঙ্কগুলো কী করবে? ইনসেন্টিভাইজ করবে, ইনসেন্টিভ প্রোভাইড করবে। আরবিআই কখনো ইনসেন্টিভ প্রোভাইড করবে না, করে না। ক্লিয়ার? অপশান সি। তার অ্যান্সার কী হলো? অপশান সি। লাস্টে তো রাইট। স্ট্যাটিউটরি প্রিএমশন হ্যাভ বিন প্রোগ্রেসিভলি ইনক্রিজড। আরবিআই বাড়িয়েছে, রাইট। 193, বাজেট ডেফিসিট ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট। বলছে রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল বাজেট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, ইন্টারেস্ট পেমেন্ট ডেফিসিট। ইন্টারেস্ট পেমেন্ট ডেফিসিট, ইন্টারেস্ট পেমেন্ট অন পাবলিক ডেট, ইয়েস।
বাজেট ডেফিসিট মানে হচ্ছে এক্সেস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ওভার ইজ রিসিপ্টস, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এক্সেস ওভার ইজ রিসিপ্ট, ক্লিয়ার? তার মানে সেখানে রেভিনিউ রিসিপ্ট আছে, ক্যাপিটাল বাজেট ডেফিসিট আছে, ইন্টারেস্ট পেমেন্ট তো পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পাবলিক ডে, সরকার ধার করেছে তার এগেনস্টে ইন্টারেস্ট পেমেন্ট করে, এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের খাতে যাবে। ডি, তিনটাই হচ্ছে বাজেট ডেফিসিটের সময় কনসিডার করা হয়, তাহলে নট বলেছে কোশ্চেনে, তাহলে কী হবে অ্যান্সার কী হবে? সি। 194 GST was recommended by, খুব সহজ কোয়েশ্চেন, GST was recommended by 13th Finance Commission, বিজয় কেলকার, বিজয় কেলকার কমিটি, বিজয় কেলকার 13th Finance Commission, অপশান এ। কারণ 13th Finance Commission কি বলা হয়েছিল, 13th Finance Commission কি বলেছিল? সেন্টার অ্যান্ড স্টেট should conclude a grand bargain to implement the model GST. কি বললাম? সেন্টার অ্যান্ড স্টেট শুড কনক্লুড আ গ্র্যান্ড বার্গেন টু ইমপ্লিমেন্ট দ্য মডেল জিএসটি। তো অ্যান্সার কী হবে? 13 হয়ে গেল। সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ ইনভলভ, সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ কী হবে? ভিলেজ, ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট, দিল্লি। ইম্পসিবল ট্রিনিটি তো আমি বলেছি, ইম্পসিবল ট্রিনিটি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানিটারি পলিসি, ইন্ডিপেন্ডেন্ট মানিটারি ইন্ডিপেন্ডেন্স, ফিক্সড এক্সচেঞ্জ রেট, আর ওপেনিং ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোথায় আছে দেখো? ফিক্সড এক্সচেঞ্জ রেট, মানিটারি ইন্ডিপেন্ডেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেনিং, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেনিং তার মানে হচ্ছে বোম্বে। তারপরে কি বলেছে দেখো তো? গুইদতি রুল ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রিনস্পান, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কার? গ্রিনস্প্যান অ্যান্ড গুইদতি। গ্রিনস্পান অ্যান্ড গুইদতি কী বলেছিল? তিনি এই রুলে কি বলা হচ্ছে না, রেশিও অফ রিজার্ভ টু শর্ট টার্ম ডেট, রেশিও অফ রিজার্ভ টু শর্ট টার্ম ডেট সবসময় যেন 1 হয়, 1 যেন হয়। তার মানে কি বলছে? শুড বি এফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, বলছে ফরেক্স রিজার্ভ শুড বি সাফিসিয়েন্ট to pay the short term external debt, short term external debt। এই জন্য আমি কি বলেছিলাম রুলে? কি বলা আছে? ফরেক্স রিজার্ভস আর শর্ট টার্ম এক্সটার্নাল ডেট, এক্সটার্নাল ডেট এই রেশিওর ভ্যালুগত 1, সেই জন্য এটাকে বলা হয় গ্রিনস্প্যান গুইদতি রুলস। তার মানে আমরা কি বলতে পারি? এটা ফরেক্স রিলেটেড টু ফরেক্স রিজার্ভ। তারপরে রিজার্ভ ম্যানেজমেন্ট বলছে একটা দেশের ফরেক্স রিজার্ভ সেই পরিমাণ থাকা উচিত যেটা দিয়ে সে শর্ট টার্ম এক্সটার্নাল ডেট সবসময় কী করতে হবে? মিট করতে পারবে, সেই মিনিমাম সেটা থাকা উচিত, যে শর্ট টার্ম এক্সটার্নাল ডেট যা হবে ফরেক্স রিজার্ভ পরিমাণ যেন সেম থাকে তার কাছে। তাহলে কী হবে? রিজার্ভ ম্যানেজমেন্ট 9197A, রিজার্ভ ম্যানেজমেন্ট এর বলছে ফরেক্স রিজার্ভ, রেশিও অফ ফরেক্স রিজার্ভ টু শর্ট টার্ম এক্সটার্নাল ডেট ইজ 1। স্ট্যাগফ্লেশন রেফার্স টু কী হবে? ইনফ্লেশন অ্যান্ড রাইজিং আনএমপ্লয়মেন্ট।
স্ট্যাগফ্লেশন মানে স্ট্যাগনেশন অ্যান্ড ইনফ্লেশন। স্ট্যাগনেশন মানে হচ্ছে রাইজ ইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। তার মানে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন, হাই রেট অফ ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট যদি কোএক্সিস্ট করে তখন তাকে আমরা স্ট্যাগফ্লেশন বলি। তার অ্যান্সার হচ্ছে সি। 199 সহজ কোয়েশ্চেন, হুইচ প্ল্যান ইন ইন্ডিয়া ইজ কল্ড আ প্ল্যান ফর ম্যানেজিং দ্য ট্রানজিশন ফ্রম আ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি টু আ মার্কেট লেড ইকোনমি? তো 8th প্ল্যান 1992, 1991 ইকোনমি রিফর্মস হলো, অর্থাৎ ও ইকোনমি কী হলো, ওপেনিং আপ হলো, লিবারালাইজড হলো, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি কী ছিল, আগে ছিল প্ল্যান্ড ইকোনমি ছিল, সোশ্যালিস্টিক প্যাটার্ন, সেখান থেকে কোন দিকে ঝুঁকলাম আমরা, ক্যাপিটালিস্টিক প্যাটার্নের দিকে, দ্যাট ইজ দ্য মোর অ্যান্ড মোর মার্কেট লেড ইকোনমি রাদার দ্যান প্ল্যান্ড। এবং তারপরেই 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে 8th প্ল্যান। সেই জন্য 8th প্ল্যানের ডকুমেন্টে পরিষ্কার করে বলা আছে, it is the plan for managing the transition from the planned economy to market led economy through indicative planning। এই টার্মটা আছে থ্রু ইন্ডিকেটিভ প্ল্যানিং। এই জন্য আমরা ক্লাসে বলি ইন্ডিকেটিভ প্ল্যানিং ভারতবর্ষে 5 ইয়ার ভারতবর্ষের প্ল্যানিংয়ের ফিচার, সেটাও কোন প্ল্যানে ডেভেলপড হয়েছে না 8th প্ল্যানে। তাহলে এখানে কী হবে, এই যে মার্কেট লেড ইকোনমি, প্ল্যান ইকোনমি যে মার্কেট লেড ইকোনমি 8th 5 ইয়ার প্ল্যান 199। 2000 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে কী হয়েছে বর্তমানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কী ছিল 8খানা, যেটা হচ্ছে টু বি অ্যাচিভ বাই দ্য ইয়ার 2015 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটা হচ্ছে টু বি অ্যাচিভ বাই 2030, 2030-এর মধ্যে অ্যাচিভ করতে কতগুলো গোল আছে 17খানা, 17 সাস্টেনেবল গোলস। তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে কী হলো, উইটনেস আ ল্যান্ডমার্ক অফ দ্য ট্র্যাডিশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দ্যাট ওয়ার ইন প্লেস ফ্রম 2000 to the 15 আর রিপ্লেসড বাই দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ক্লিয়ার? আমাদের এখানে আপটি প্লাস একাডেমি ফর সিভিল সার্ভিসে যে ক্লাস প্রোভাইড করা হয় এখানে, এবং ক্লাসে যেভাবে ক্লাস হয় তো বলছি উইদাউট এনি হেজিটেশান ইকোনমিক্স এবং আদার পেপারগুলোতে আমি ইকোনমিক্স দায়িত্ব নিয়ে বলতে পারি যে 75 ধরে ধরে কোয়েশ্চেন ক্লাসের নোট দিয়ে বলে দেবো যে 75 থেকে 80 কারেন্ট অ্যাফেয়ার্স ধরলে 80 কমন কোয়েশ্চেন্স একবারে, আর কত যাও।